আশা করতেছি আজকে ক্লাসের পর আপনি জাভাস্ক্রিপ্ট বা jQuery এগুলোর প্রবলেমগুলো মনে করবেন যে হ্যাঁ আমি স্টাডি করে সলভ করতে পারবো। জাভাস্ক্রিপ্টে এখনো পর্যন্ত আপনাকে কি শিখাইছি, কোনো কিছু একটাকে ধরতে হবে, ধরে প্রিন্ট করা, এই জিনিসগুলো আপনি তো পারেন, তাই না? জাভাস্ক্রিপ্টে কি করতে হয় আজকে ক্লাসের পর আরেকটু ক্লিয়ার হবে না, আপনার তখন মনে হবে হয়তো jQueryতে আমরা আরো একটা ক্লাস হতে নিব সামনে, ভাই তাহলে আমার একটা কোশ্চেন ছিল, বলেন। jQuery, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস, মার্কেটপ্লেস এইগুলা কি আমরা 4টা ক্লাস শিখতে পারবো? হ্যাঁ আপনি পারবেন, যতটুকু বেসিক জানার জন্য দরকার সেটা আপনি পারবেন। এরপর আপনাকে বেশি স্টাডি করতে হবে। আসলে হয়তো ওই জায়গাগুলোতে আমরা সময় একটু বেশি দিছি, এই জায়গাগুলোতে একটু সময় কম পাবো, বাট আপনি বেসিক জিনিসটা ধরতে পারবেন আশা করতেছি। থাকে তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনার হ্যাঁ একটা ভাই। টাস্ক দিয়ে যাওয়া হবে, সমস্যা নেই। আমাদের হচ্ছে ক্লাসগুলো বাড়ালে আমাদের জন্য অনেক সুবিধা হতো। এখন মানে ভাইয়া ক্লাস 4টা ক্লাস বাড়াইলে 8টা ক্লাস করলে ভালো হয়। আপনাদের 4টা ক্লাস বাড়াই দিবেন। ওয়ার্ডপ্রেস ক্লাসটা আমি এটার ভিতরে ধরি নাই। ওয়ার্ডপ্রেস ক্লাসটা আমি ধরছি যে এক্সট্রা যে আপনাদের ক্লাসগুলো দিবে সেখানে হয়তো ওয়ার্ডপ্রেস ক্লাস নেওয়া হবে। আমি 4টা পর্যন্ত ধরছি হচ্ছে পিএইচপি মাইস্কিল পর্যন্ত। এর মধ্যে আশা করতেছি আমি আমি jQuery হ্যাঁ jQuery আমরা তো আজকে বা কালকের মধ্যে শেষ করতেছি। আসলে সবচেয়ে কঠিন জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলা জিনিস। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট জিনিসগুলো বুঝতে কঠিন। পারছি ভাইয়া। তো এই জন্য এগুলোতে একটু সময় বেশি দিচ্ছি, কারণ অন্যগুলোতে সময় বেশি আমি ওইটা দিচ্ছি না। আচ্ছা চলো আমরা একটু পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে গতদিন আমরা জাভাস্ক্রিপ্টে যা দেখছি সেটা নিয়ে আমরা আবার একটু রিপিট করি আর একটু কাজ করি আসলে। হ্যাঁ, তো আমি যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার সবকিছু নড়বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা করব জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে আমরা ইনপুট ফিল্ড নেব, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বলে দিলাম হচ্ছে এফ আর আই এস টি ফার্স্ট এন এ এম নেম, ফার্স্ট নেম। এরপর এখানে একটা ফার্স্ট স্পেলিংটা ভুল হয়েছে, ও এফ আই আর এস টি ফার্স্ট এন এ এম ফার্স্ট নেম কোলন, এরপরে দেব হলো ইনপুট ট্যাগ, এটা ভিতরে দেব হলো ইনপুট ট্যাগ। এটা আউটপুটটা কেমন হয় দেখে আসি। বাপরে এত বড় কেন? এটা একটা এরকম একটা আউটপুট আসছে। এখন তো আপনারা পারেন, তো এটার ভিতরে যদি আমি প্লেস হোল্ডার দেওয়া যায় না একটা অ্যাট্রিবিউট ইনপুট জি ফিল্ডের ভাইয়া। ভিতরে, কিভাবে লিখতে হয়? পি এল এ সি প্লেস হোল্ডার, প্লিজ। এটা ভিতরে লিখলাম হচ্ছে টাইপ ইওর এফ আই আর এস টি ফার্স্ট এন্ড ইওর ফার্স্ট নেম, এভাবে দিতে পারি না আমরা? হ্যাঁ ভাইয়া। পারি। তারপরে আমরা আরো একটা ট্যাগ লিখলাম, এটার নাম দিলাম মনে করেন LAST লাস্ট নেম, টাইপ ইওর লাস্ট নেম, ঠিক আছে? তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হইলো। উপরে একটা কাজ করি, উপরে কিছু একটা দেই আমরা, উপরে একটা হেডিং ট্যাগ দিয়ে বললাম হচ্ছে REGISTR8 রেজিস্ট্রেশন দিলাম, দেখতে একটু কিছু একটা হোক, রেজিস্ট্রেশন। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখন আমরা যেটা শেখার চেষ্টা করছি, এখানে একটা ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে আরো একটা ইনপুট ফিল্ড নিব, আরো একটা ইনপুট ফিল্ড নিব যেখানে সে বলে দিবে ফুল নেমটা বলে দিবে। এখানে বলে দিলাম হচ্ছে এফ ইউ ডাবল এল ফুল এন এ এম এ ফুল নেম, ঠিক আছে? এখানে প্লেস হোল্ডার দিচ্ছি না, এইরকম থাকলো। এখানে আমি ফার্স্ট নেম দিব, এখানে লাস্ট নেম দিব, দিয়ে এখানে সাবমিট দিব, দিলে অটোমেটিক্যালি এখানে ফুল নেমটা চলে আসবে। এটা আমাদের কাজ, বুঝেন নাই? আমরা হ্যাঁ বুঝতে পারছি আরেকটা, ভাইয়া। তাহলে একটা বাটন নিতে হবে না আমাদেরকে? হ্যাঁ ভাইয়া। যদি একটা বাটন নেই, সাপোজ বিইউ ডাবল বাটন, এখানে নাম দিলাম হচ্ছে SAV সেভ, ঠিক আছে? সেভ দিলাম। তার মানে এই বাটনে যখন আমি ক্লিক করব, আগে এখানে কি করব? ফার্স্ট নেম দিব,
লাস্ট নেম দিব, এখানে বাটনে ক্লিক করব, এই জায়গাতে ফুল নেম চলে আসবে। বুঝতে পারছি ভাই। আমি কি করতে যাচ্ছি সেটা বুঝছেন কিনা, কিভাবে করব সেটা পরের বিষয়। আমার কথাটা হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে এইচ ও মানে আনোয়ার, এ এন ডাবল আনোয়ার, এখানে লিখবো হচ্ছে এইচ ও ডাবল এস এন হোসাইন, তারপর এখানে সাবমিট দেব। সাবমিট দিলে এই দুটো নাম কি হবে, যোগ হবে, যোগ হয়ে এই জায়গাতে বসে যাবে। এই কাজটা আমরা করব। চলেন এই কাজটা কিভাবে করা যায়। আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, আমরা এই কোডগুলো কোথায় লিখছি, এটা বডিতে লিখছি। তো যেহেতু আমরা এগুলা কাজ কিতে করবো, জাভা স্ক্রিপ্টে করবো, তো জাভা স্ক্রিপ্ট করার জন্য আমাদেরকে জাভা স্ক্রিপ্ট এই ট্যাগের ভিতরে কোডগুলো লিখতে হবে। এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করার জন্য আপনাকে প্রত্যেকটা জিনিসকে ধরতে হবে না একটা একটা করে। এই ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ড, এই বাটন, সবগুলোকে ধরতে হয়। এগুলো ধরার জন্য আমরা কি ইউজ করি, আইডি ইউজ করি না? হ্যাঁ ভাই। আচ্ছা, তার আগে একটা জিনিস বলেন আমাকে, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে, সেটা কখন বসবে? যখন বাটনে ক্লিক করব। যখন বাটনে ক্লিক করব। তার মানে এই বাটনটা খুবই একটা ভাইটাল পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ বহন করবে। এই বাটনটা নিয়ে আমাকে আগে কাজ করতে হবে। আগে আমাকে দেখতে হবে যে বাটনটাতে ক্লিক করলে কোনো কিছু ঘটনা ঘটে কিনা। ঠিক আছে, তো আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি যে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আমরা বাটনটাকে ধরবো। তার মানে বাটনটাকে ধরার জন্য কি করতে হতে পারে বলেন? বাটনে একটা আইডি দেবো আমি, আইডি নাম দিলাম যে বিটিএন। আমি বললাম ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আমি ধরলাম হচ্ছে বাটন বিটিএন। এই বাটনকে আমি ধরলাম, বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। এই বাটনটাকে আমি বুঝছি ভাইয়া। ধরলাম, ধরার পর আমি দিলাম ডট, লাস্ট দিন আমি শিখেছিলাম হচ্ছে অ্যাড ইভেন লিসেনার দিয়ে কাজ করছিলাম, মনে আছে? অ্যাড ইভেন লিসেনার, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটার ভিতরে কয়টা জিনিস নাই? দুইটা জিনিস নাই। একটা হচ্ছে আমরা কি করব, কি অ্যাকশন দেব। আমি বললাম হচ্ছে ক্লিক করলে, সি এল আই সি কে ক্লিক, এটা একটা ইভেন্ট। এরপরে কোমা দিয়ে আমরা কি করতে পারি, ফাংশন করতে পারি, অ্যানোনিমাস ফাংশন। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ক্লোজ করতে হবে। এটা হলো সেই ব্লক। গত দুই দিন আমরা এভাবে কাজ করছিলাম, একটু মনে আছে কিনা? অ্যাড ইভেন লিসেনার, এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট একটা ফাংশন, অ্যাড ইভেন লিসেনার একটা ফাংশন। সেই ফাংশনের ভিতরে দুইটা জিনিস নেই, একটা হচ্ছে আমি কি করব সেটা বলে দিলাম, আর একটা হচ্ছে ফাংশন। সেই ফাংশনটার এরিয়া কতদূর পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এর ভিতরে করতে হবে। আমি এখন টেস্ট করে দেখব যে এই বাটনে ক্লিক করলে কোনো কিছু ঘটনা ঘটে কিনা। আমি বললাম হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমি এখানে বললাম ওকে। আমি যদি বাটনটাতে ক্লিক করি, বাটনটাতে ক্লিক করলেই এর ভিতরে ঢোকার কথা, এর ভিতরে ঢুকতেছে কিনা, এই সেকেন্ড ব্র্যাকেট এই এরিয়ার ভিতরে ঢুকতেছে কিনা, আমি এটা টেস্ট করার জন্য আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি অ্যালার্ট দিচ্ছি, দেখি কোনো ঘটনা ঘটে কিনা। আমি যদি এই বাটনে ক্লিক করি, তখন দেখেন এক অ্যালার্টটা বেজে উঠতেছে, তার মানে ভিতরে ঢুকতেছে না? হ্যাঁ ভাই ঢুকতেছে। ওকে, তাহলে বাটনে ক্লিক করার পরে আমারটা কি ঘটনা ঘটাবো সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, বাটনে ক্লিক করলো, বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমে ধরবো হচ্ছে এই প্রথম ইনপুট ফিল্ডটাকে। এই জন্য আমি এখানে একটা কি দিতে পারি, আইডি দিতে পারি। আমি আইডি দিয়ে বললাম হচ্ছে এফ এন এ, আমি এফ নেম, এটার নাম দিলাম হচ্ছে এফ নেম। আমি বললাম অ্যালার্ট, এ এল ই আর টি, অ্যালার্ট। আচ্ছা, এটা অ্যালার্ট না, আমরা একটা কাজ করি, একে ধরতে হবে তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে আমরা ধরবো এখন কোনটাকে, এই এফ নেমটাকে ধরবো, এফ নেমটাকে ধরবো। এফ নেমটাকে আমাদের ধরা শেষ। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি কি করতে পারেন, এটাকে কি করতে পারেন, অ্যালার্ট, অ্যালার্টের ভিতরে এই জিনিসটাকে দেখতে পারেন যে আসলে ধরে কিনা। ঠিক আছে, ধরছে? অবজেক্ট এইচটিএমএল ইনপুট, অবজেক্ট এইচটিএমএল ইনপুট এলিমেন্ট, হ্যাঁ ইনপুট এলিমেন্ট। কিন্তু আমাদেরকে কি এটা ধরে লাভ আছে? এই অবজেক্ট ইনপুট এলিমেন্টটা ধরে লাভ আছে? ইনপুট এলিমেন্টের ভিতরে যে ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে ধরতে হবে না? হ্যাঁ ভাই। তাহলে আমরা সেটা করতে পারি যে এখানে লিখতে পারি ডট
VALUE ভ্যালু, এটা আমরা দিতে পারি। ডট ভ্যালু দিতে পারি, দেখি কি হয়। আমি এখানে কিছু একটা লিখলাম, এরপরে দিলাম হচ্ছে ভ্যালু। আচ্ছা, হয় নাই মনে হয়। এই যে ভ্যালুটা আসছে। আসছে ভাই। তার মানে ইনপুট এলিমেন্টের ভিতরে তো আমাদেরকে ভ্যালুটা ধরতে হবে, এই জন্য ডট ভ্যালু, মানে এর ভিতরে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে ধরতে যাচ্ছি, এই জন্য আমি দিলাম ডট ভ্যালু। তার মানে আমরা এটাকে ধরতে পারতেছি না, প্রথম হ্যাঁ, ফার্স্ট পারতেছি। নেমটাকে ধরতে পারতেছি। ওকে, তাহলে ধরতে যদি পারি তাহলে আমরা এলআরটা কেটে দিই। এলআরটা কেটে দিয়ে আমরা এভাবে না করে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি না, var var f name f name ইকুয়াল টু এটা, মানে যেটা ধরলাম সেটা আমরা f name এর ভিতরে লিখে দিলাম। মানে যদি আপনি ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন তাহলে খুবই খুবই ইজি। আপনি যদি ধরতে পারেন, এখানে কষ্ট কোনটা? আপনাকে ধরাটাই কষ্টকর কাজ। এখানে যদি কষ্টকর কোনো কাজ মনে থাকে তাহলে সে ধরাটাই কষ্টকর। আপনি ধরবেন কিভাবে? তো ধরার জন্য তো আমরা জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডিটাকে ধরলাম। ধরার পর আপনি কি চাচ্ছেন? যদি আমরা কি চাইতাম বলেন তো, এই রেজিস্ট্রেশন মানে h1টাকে ধরতে চাইতাম, তাহলে কি করতাম? এখানে কি তখন ডট ভ্যালু দিলে কাজ হইতো? না ভাই, কাজ হইতো না। কি এই কি কি করা লাগতো তখন? ইনার HTML। ইনার এইচটিএমএল, তখন ID ইনার এইচটিএমএল না না, আইডি দিয়ে তো ধরতেই হবে, আইডি দিয়ে ধরতেই HTML হবে। কিন্তু যদি আমরা এই ভিতরের জিনিসটাকে পেতে চাই, এই h1 বা p ট্যাগের ভিতরের জিনিসটা পেতে চাই, তাহলে কি করতে হয়? ইনার এইচটিএমএল দিতে হয়। বাট ইনপুট ফিল্ডে যদি ভ্যালু ধরতে চান তাহলে তো ভ্যালু দিতে হবে। বুঝেন নাই? বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আমরা এইরকম করে আরো একটা ধরতে পারবো না, 2 নাম্বারটাকে? তাহলে এটাকে একটা আইডি দিতে হবে, আইডি এল এন এম নেম, এল নেম, এল কি লিখছে আল্লাহ জানে, এন এ এম নেম। তাহলে এল নেমটা ধরতে হবে এটাকে। তাহলে এল নেমের মধ্যে ভ্যালুটা ধরে আমরা কার ভিতরে রাখতেছি? এই এল নেমের ভিতরে রেখে দেব। তাহলে দুইটা ভ্যালুর মধ্যে দুইটা ভ্যালু আছে না, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু আছে কিনা? আছে ভাই। শিওর? জি। তাহলে আমরা ওই যে যোগ বিয়োগ করার মতো জিনিসগুলো না, এখন দুটো যোগ করে দিব, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমি যোগ করে দিব, তাহলে হবে না? var var, সাপোজ লিখলাম রেজাল্ট, RESULT রেজাল্ট, রেজাল্ট কি আরেকটা ভেরিয়েবল, ইকুয়াল টু কি করব? f name F name plus L name প্লাস L name l name। বুঝতে খুব কষ্ট হলো? না ভাইয়া কষ্ট হয় না। প্লাস কি ভাই, দুইটা এখন হবে না? হ্যাঁ, প্লাস দুইটা হবে না? কি হবে? প্লাস দুটা কেন হবে? আমরা দুটাকে যোগ করে দিলাম। প্লাস আপনি যদি মাঝখানে স্পেস দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কনক্রিট করে দিতে পারেন, আমাদের আপাতত দরকার নাই, দুটাকে যোগ করে দিলাম। এফ আচ্ছা, নেমের বুঝতে পরে পারছি। পরে যেন এল নেমটা থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ আমাদের ভাই। এটা আমরা বুঝতে পারছি না? এখন এটা করলে কি ঘটনা ঘটবে বলেন তো? এখানে একটা নাম দিলেন, এখানে একটা নাম দিলেন, দিয়ে কি হলো? কিছু তো ঘটনা ঘটলো না। কিছু ঘটনা ঘটবে? এটা যোগ করে কার মধ্যে রাখছে? রেজাল্টের মধ্যে রাখছে। তো রেজাল্টের মধ্যে রাখছে, রেজাল্টের মধ্যে আছে। আপনি কি এমন কিছু করছেন যে সেটা দেখাবে এখানে? না। মানে দুটো নাম যোগ করে যে কোথাও দেখানোর জন্য তেমন কিছু করছেন? কিছু করেন নাই। হ্যাঁ, সে যোগ করে রেজাল্টের মধ্যে আছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সেটা আপনি করতে পারেন যে অ্যালার্ট দিতে পারেন, এল অ্যালার্ট, এর ভিতরে কি দিবেন আপনি? রেজাল্ট। রিলোড দিলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, দিলাম। দুটো যোগ হয়েছে? হ্যাঁ ভাই, হয়েছে। তার মানে যোগ হয়ে তার মধ্যে আছে, এটা রেজাল্টের ভিতরে আছে, তাই না? জি। এখন আমাদের উদ্দেশ্য কি? দুটা তো যোগ করলাম, যোগ করে কি করা উদ্দেশ্য আমাদের? প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার উদ্দেশ্য ছিল ফুল নেমে ফুল নেমের ভিতরে ফুল নেমের ভিতরে রাখতে হবে। তো সেটা। আপনি ভিতর থেকে যদি ডাটা নিয়ে আসতে পারেন, এই ইনপুট ট্যাগগুলোর ভিতরে যে ডাটাগুলো দিচ্ছেন সেগুলোকে নিয়ে আসতে পারতেছেন আপনি? পারতেছি ভাই। যদি নিয়ে আসতে পারেন তাহলে আর ভিতরে ঢুকাই দিতে পারবেন। যদি ওর কাছ থেকে নিয়ে আসা যায় তাহলে ওর ভিতরে ঢুকানো যাবে। এখন আপনি নিয়ে আসেন অথবা ঢুকাই দেন, আপনাকে তার আগে ধরতে হবে না? আপনি হ্যাঁ ভাই, তার কাছ ধরতে থেকে হবে। নেন অথবা দেন, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু তাকে ধরতে হবে আগে।
তো সেটা ধরার জন্য আমরা কি করতে হয়, আমাদের এটাকে ধরতে হবে। তাহলে এটাকে একটা আইডি দিতে হবে। আইডি দিলাম হচ্ছে ফুল আন্ডারস্কোর এনএম, নেম ফুল নেম। এখন আমি কি করব, যে কি করব বলেন তো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরলাম, কি দিব, ফুল নেম গেট underscore আইডি ফুল এনএম ফুল নেম। ফুল নেম দিয়ে কি করলাম, এটাকে ধরলাম। ধরলাম। ওকে, এখন এটাকে ধরলাম, ব্যাপারটা বোঝেন। এটা কি করছে, আমি ধরলাম। ধরলাম। ধরার পরে আপনি যদি যখন এই ইনপুট ফিল্ড থেকে ডাটাটা নিচ্ছেন তখন কি করছেন, ডট ভ্যালু দিচ্ছেন, তাই নাকি? জি ভাইয়া। তাহলে আপনার কি করতে হবে, VALU ভ্যালুটা দিতে হবে। ভ্যালু ইকুয়াল টু, যদি আপনি এই রেজাল্টটা দিয়ে দেন, রেজাল্ট। এই যে রেজাল্ট, তাহলে কি হবে, এই ভ্যালুর ভিতরে রেজাল্ট ঢুকে যাবে। বোঝেন নাই? বুঝছি ভাইয়া। মানে ভ্যালু ইকুয়াল টু রেজাল্টটাই ধরছেন, তার মানে ভ্যালুর মান রেজাল্টের মান সেম হয়ে যাচ্ছে। ভ্যালুর ভিতরে তো কিছু নাই, এই ভ্যালুর ভিতরে কিছু আছে এখানে, এই যে লাস্টে ধরছি ভ্যালু থেকে শুধু রেজাল্টের ভিতরে যাবে সেটা আর কি। রেজাল্ট। এখন রেজাল্টের ভিতরে তো ডাটা আছে না, রেজাল্টের মধ্যে আছে যোগ ভাইয়া, করে রাখছি, সেই জিনিসটা আমি ভ্যালুর ভিতরে ঢুকাই দিলাম। এই ইকুয়াল দিলাম। ইকুয়াল মানে কি, ঢুকাই দেওয়া। ইকুয়াল মানে অ্যাসাইন করা। আমরা আগে যে x ইকুয়াল টু 10 লিখতাম, তার মানে 10টা কার মধ্যে আছে, x এর ভিতরে আছে। তো এই পাশে যেহেতু ভ্যালু আছে, এই পাশে ভ্যালু আছে, আর এই পাশে যেহেতু রেজাল্ট আছে, তার মানে এই জিনিসটা তো এখানে ঢুকবে। ইকুয়াল দেওয়া মানে কি, এই জিনিসটা এখানে ঢুকবে। তো এখন দেখি ব্যাপারটা ঢুকে কিনা। দিলাম হচ্ছে এ এন্ড ডাবল আনোয়ার, এখানে দিলাম হচ্ছে এইচ ও ডাবল এস এ আয়ন হোসাইন। আমি সেভ দেই, ঢুকছে। হ্যাঁ ভাইয়া ঢুকছে। জি ভাইয়া ঢুকছে। খুব কঠিন কাজ মনে হলো? না ভাই তেমন কঠিন না। কঠিন না, আসলে আপনি যদি বুঝে বুঝে করেন, আপনি যদি ধরতে পারেন, তাহলে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হলো আপনাদের জাভা স্ক্রিপ্টের এখনো পর্যন্ত বিষয় আসে। আমরা হয়তো যে কুড়িতে একই জিনিসগুলো বারবার আবার দেখবো আসলে। যেহেতু আমরা যে কুড়ি নিয়ে কথা বলবো, এই জন্য আমি জাভা স্ক্রিপ্টে আর বেশি জিনিস দেখাচ্ছি না। যেহেতু আমরা যে কুড়ি নিয়ে কথা বলবো আসলে, তো এই জন্য দেখাচ্ছি না। এখন যদি আপনাকে ক্যালকুলেটর বানাইতে বলা হয়, মানে যোগ করার জন্য দেওয়া হয়, পারবেন? পারবো ভাইয়া। শিওর? ভাই আমি ওই দিনের ওইটাতে ওভাবে বানাইছিলাম, ক্যালকুলেটরের মতো। এখানে সেভ না দিয়ে প্লাস বাটন দিলাম, সেভ না দিয়ে প্লাস বাটন দিলাম, এখানে প্লাস বাটন দিলাম ফর এক্সাম্পল। এখন যখন এই বাটনে ক্লিক করবে, যখন এই বাটনে ক্লিক করবে, তখন এই দুটো এখানে যে ভ্যালুটা দিবেন 10 আর এই হলো 10, তখন কি হবে, এখানে 20 রেজাল্ট হবে। আমি আরো একটা বাটন বানাবো, যেটা হলো মাইনাস। আমি আরেকটা কি বাটন বানাবো, মাইনাস। মাইনাস, মানে একটু সংক্ষিপ্ত একটা টাচ দিয়ে যায়, এটা হলো মাইনাস। তো এই যে ফাংশনটা তৈরি করা আছে, এই ফাংশনটা কোনটার জন্য করা আছে, এই বাটন 1 এর জন্য। এখানে দিলাম হচ্ছে বাটন 1 এর জন্য। এই ফাংশনের কাজ কি, প্লাস বাটনে ক্লিক করলে দুটা যোগ করে রেজাল্ট দিবে, এই তো। তাহলে আমি কি করব, আরো একটা ফাংশন তৈরি করব, আরো একটা ফাংশন তৈরি করব, এবং এখানে বলে দিলাম যে বাটন 2, এখানে বলে দিলাম বাটন 2। তার মানে বাটন 2 তে যদি ক্লিক করে, তাহলে কি হবে, তাহলে এই দুটা কি হবে, এখানে বিয়োগ হবে। বোঝেন নাই বুঝতে পারছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ব্যাপারটা ভাইয়া কি? বাটন উপরে বাটন 2 দিতে হবে, 1 দিছেন 2 দেন নাই। আচ্ছা যাই হোক, আপনারা দিবেন, আমি দেখাচ্ছি না, আমি বলতেছি বাবা করে দেখেন। যখন প্লাসে ক্লিক করব, যখন প্লাসে ক্লিক করব, তখন এখানকার দুটা যোগ হয়ে এখানে বসবে। মাইনাসটা ক্লিক করলে দুটা মাইনাস হয়ে এখানে বসবে। এখন দুটা ক্যালকুলেশন কেন আলাদা হচ্ছে, দুটো ফাংশন, এই যে আছে নেট চলে গেছে। দুটো ফাংশন কি আলাদা না? হ্যাঁ ভাইয়া। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। যখন প্লাসেরটাতে ক্লিক করবে, তখন এই ফাংশনটা কাজ করবে, যখন মাইনাসেরটা ক্লিক করবে, তখন এই ফাংশনটা কাজ করবে। বোঝেন নাই?
জি ভাই অবশ্যই। ভাই এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে অনেক সময় যোগ না হয়ে দুইটা একসাথে কনকেট হয়ে যায় কনক্রিট হবে সেক্ষেত্রে আপনি আমরা যদি কি করবো? স্ট্রিং নেন। আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এটা একটু আপনারা সার্চ করে দেখবেন। সেটা হচ্ছে এই যে এটা ইনপুট ফিল্ডের মধ্যে আপনি 1 2 3 যদি দেন, অথবা আপনি এবিসিডি লিখেন, সবগুলোকে সে স্ট্রিং হিসাবে নেয়। স্ট্রিং স্ট্রিং আর নাম্বার মধ্যে পার্থক্য আছে না? জি ভাই। স্ট্রিং মানে ওই যে আমরা ডাবল কোটেশনের মধ্যে দিতাম বা সেকেন্ড কোটেশনের মধ্যে ভ্যালু দিতাম, আর নাম্বার দিলে কিছু দেওয়া লাগতো না, মনে আছে? জি ভাই। তার মানে আপনি ইনপুট ফিল্ডে আপনি যা কিছুই দেন না কেন, ইনপুট ফিল্ডে আপনি যা কিছুই দেন না, আমরা এই যে ভি এর ভার যখন x ইকুয়াল টু 10 দিতাম, তখন কি কোনো কোটেশন দিতাম? এটা কি নাম্বার না? আবার ভি এর ভার x ইকুয়াল টু কোটেশন 10, এটা কি নাম্বার? String। না স্ট্রিং। এটা স্ট্রিং। তার মানে ইনপুট ফিল্ডে আপনি যদি 10 দেন, সেটা এইরকম 10 প্রিন্ট হবে। কি হবে এটা? স্ট্রিং 10 হবে। তার মানে এটাকে আপনাকে কি করতে হবে? এটাকে আপনাকে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হবে। স্ট্রিং থেকে কি করতে হবে? নাম্বারে কনভার্ট করতে নাম্বারে হবে। কনভার্ট নাম্বারে কনভার্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট ফাংশন আছে। আপনি তো বুঝতেছেন যে যেহেতু আমি স্ট্রিংই পাচ্ছি, যেহেতু ইনপুট কিছু। ফিল্ডে যা কিছুই দেখ না কেন সেটা স্ট্রিং হিসেবে পাচ্ছেন, তো হুম। স্ট্রিং তো আর আপনি যোগ করতে পারবেন না। কেন? স্ট্রিং কে যোগ করতে পারবেন? সেটা শুধু কনক্রিট হয়ে যাবে। 10 আর 10 দিলে আপনি দেখবেন 10 আর 10 আসতেছে। কি আসতেছে? 10 আর 10 আসবে। বোঝেন নাই? 10 প্লাস 10 মানে পাশাপাশি লেখা আসবে, 10 10 পাশাপাশি লেখা আসবে, হ্যাঁ। তাহলে কি করতে হবে আপনাকে? 10 10 দিলেন, প্লাসে ক্লিক করেন, 10 আর 10 আসছে। তার মানে যোগ কিন্তু হচ্ছে না, কনক্রিট হচ্ছে। এখন যদি আপনি সংখ্যা যোগ করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? যেহেতু স্ট্রিং পাচ্ছেন, এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। এটা একটা ফাংশন আছে, দেখলে খুঁজলে পাবেন আপনারা। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকুক, পাবেন। তাই। ছোট একটা জিনিস লিখলে হবে, কিছু একটা লিখতে হবে, মনে নেই আমার, যাই হোক। এটা আপনি খুঁজে পাবেন। এখন ব্যাপারটা বুঝতে পারতেছেন নাকি? তাহলে হ্যাঁ ভাই, বুঝতে ক্যালকুলেটর পারছি। বানাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট কিন্তু ভাই করা যাবে। না, ডিফিকাল্ট কেমনে বলেন আমাকে? এরকম 4টা বাটন দিলেন, একটা প্লাস, মাইনাস, গুণ, ভাগ দিলেন। প্লাসে ক্লিক করলে যোগ হবে, মাইনাসে ক্লিক করলে মাইনাস হবে, গুণে ক্লিক করলে দুটো গুণ হবে। এখানে কঠিন কোন জায়গাটা আমাকে বলেন? শুধু এই যে বলতে স্ট্রিং করা, এটা কনভার্ট করা? না মানে সব তো শিখছি, কিন্তু যখন লিখবো তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা বলছি আর কি। সেটা তো হইলে আর কি করবো, আমার কিছু করার নাই। যাই হোক, আমরা প্রসঙ্গতে যাই। সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে জেকিউরি নিয়ে কথা বলবো। জেকিউরি জিনিসটা আসলে কি? ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট জেকিউরি? ও ভাই, ফ্রেমওয়ার্ক যেমন সিএসএস এর বুটস্ট্র্যাপ ছিল, তখন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। বলেন আর কেউ কিছু? জেকিউ জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক। তারপর আর কিছু বলবেন না কেউ? এটা তো ফ্রেমওয়ার্ক না, এটা লাইব্রেরি। তারপরে আর কেউ কিছু বলার থাকলে বলতে পারেন, ওটা একটু শুনি, সমস্যা নেই, এক একজনের মতামত শুনতে হবে না? তবে লাস্ট যিনি বলছিল যে জেকুরিটা একটা হচ্ছে লাইব্রেরি, ব্যাপারটা হচ্ছে সত্য কথা। জেকুরি কোনো ফ্রেমওয়ার্ক না, তবে এটার ব্যবহারটা দেখে আপনার কাছে মনে হবে ফ্রেমওয়ার্ক। আসলে ফ্রেমওয়ার্ক একটা বড় জিনিস, আর লাইব্রেরি একটা ছোট জিনিস। যেমন আমরা লারাভেলে কাজ করতেছি, লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা বিশাল বড় একটা জিনিস। তো সেই লারাভেলের ভিতরে আবার আমরা কি করি, ছোট ছোট অনেক লাইব্রেরি ইউজ করি। বোঝেন নাই? আপনার লাইব্রেরিটা বুঝি না ভাই। আপনার মোবাইলটা কি? আপনার মোবাইলটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা একটা বিশাল বড় জিনিস। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার মোবাইলে যে ফোনগুলো আসবে, সেই ফোন নাম্বারগুলা অথেন্টিক কিনা সেটা ট্র্যাক করার জন্য একটা ট্রু কলার অ্যাপস ইনস্টল করবেন। বোঝেন নাই? তো ট্রু কলার অ্যাপস এর কাজটা কি? যে আপনার কাছে কোনো ফোন আসার আগেই সেটা বলে দিবে যে এটা এই নাম থেকে আসছে বা এরকম কিছু আসছে, আপনি বুঝতে পারেন। আবার আপনার কাছে ফোন আছে,
তো আপনি মনে করলেন যে আপনার একটা হচ্ছে আহ, আপনি মনে করেন যে কোরআন শরীফ পড়বেন, বাংলা পড়বেন কোরআন শরীফে, তো একটা অ্যাপস ইনস্টল করলেন। তো এক একটা অ্যাপস এর কাজ এক এক রকম না? জি ভাই। আপনি এক একটা অ্যাপস কেন ইউজ করতেছেন? ওই একটা কাজের জন্য। তার মানে আমরা পুরা মোবাইলটাকে যদি একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কল্পনা করি, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা এরকম ছোট ছোট লাইব্রেরি ইউজ করতে পারি। বুঝতে পারি নাই? ক্লিয়ার হয়নি ভাইয়া। ক্লিয়ার হন নাই? আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে মোবাইল যেটা আপনি মোবাইলটা ইউজ করেন, এটা একটা বড় জিনিস না। সেই বড় জিনিসের ভিতরে আপনি ছোট ছোট এক একটা অ্যাপস কেন ইনস্টল করেন? এক একটা অ্যাপস এর কাজ এক এক রকম। এবার আপনি এমনি এমনি ইউজ করেন অ্যাপস, যে মোবাইলে 20টা অ্যাপস এমনি পড়ে আছে, কোনো দরকার নাই, আপনি এমন কি রেখে দেন নাকি? যেটা প্রয়োজন হয় সেটা আপনি রাখেন, যেটা হয় না সেটা আনইনস্টল করে দেন। তো আমরা পুরা মোবাইলটাকে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কল্পনা করতেছি, এবং প্রত্যেকটা অ্যাপসকে আমরা একটা একটা করে ছোট ছোট লাইব্রেরি হিসেবে কল্পনা করতেছি। বোঝার নেই? লাইব্রেরি হলো এমন জিনিস যেটা কিছু একটা মানে কাজগুলো অনেক করা থাকে, যেটা ইউজ করা যায়। ইউজ করা যায়, রাইট। তো মোবাইলটাও তো একটা বিশাল বড় জিনিস, যেখানে আপনার কি করা থাকে, অনেক কিছু ফাংশনালিটি আগে থেকেই দেওয়া থাকে, তাই না? তো জি ওটাকে ভাই। আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি। আবার ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি এমন একটা লাইব্রেরি ইউজ করতেছেন, সেই লাইব্রেরির ভিতরে তো আগে থেকে সবকিছু, এমনকি আপনি অ্যাপস কি তৈরি করে ইনস্টল করেন না? আগে থেকেই অ্যাপসটা তৈরি করা আছে, আপনি শুধু ইনস্টল করেন। রাইট। তার মানে অ্যাজ লাইব্রেরিটাও একটা ফ্রেমওয়ার্কের মতনই। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে একটা প্রি ডিফাইন স্ট্রাকচার। কি একটা প্রি ডিফাইন, মানে আগে থেকে ডিফাইন করা থাকে একটা স্ট্রাকচার। শুধু স্ট্রাকচারটা আপনি ইউজ করবেন। তাহলে আপনি বলতে পারেন জেকুরিটাও একটা ফ্রেমওয়ার্ক। কারণ জেকুরিটা কি করে, জেকুরির মধ্যে আগে থেকে সবকিছু ডিফাইন করা থাকে, শুধু আপনি ইউজ করবেন। বাট জেকুরিটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি না, বিকজ অফ একটা ছোট একটা জিনিস, সো আমরা ওইভাবে এটাকে ফ্রেমওয়ার্ক বলি না, এটা একটাকে লাইব্রেরি বলতেছি। বুঝতে পারিনি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, কে যেন বলছিল যে এটা একটা লাইব্রেরি, কে, নামটা কি? আমি বলেছিলাম। আমি তো মাসুদ ভাই। বুঝতেছি না। মাসুদ, আচ্ছা আচ্ছা মাসুদ। আমি যেটা বলার চেষ্টা করতেছি মাসুদ, আমি মনে হয় আপনি জানেন টুকটাক বিষয়। আমি যেটা বলার চেষ্টা করতেছি ব্যাপারটা কি এইরকম কিনা, মানে আপনি যদি আপনার মতো একটু বলেন। হ্যাঁ, আসলে লাইব্রেরিটা আমি যতদূর জানি যে বেশি ফ্রেমওয়ার্কে বেশিরভাগ কাজ করা থাকে, কিন্তু লাইব্রেরিতে কাজটা আমাদের অনেক বেশি করতে হয়, মানে আমরা চাইলে যে কোনো ডিজাইন, মানে অনেক কাস্টমাইজেশন থাকে আর কি। হুম। না, কাজ আসলে দুইটা জায়গাতেই করতে হয়, ফ্রেমওয়ার্কের ভিতরেও কাজ করতে হয়। হ্যাঁ, বাট আমি বোঝার চেষ্টা করতেছি ফ্রেমওয়ার্কটা আসলে বড় জিনিস। হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা একটা বড় জিনিস। তো ওটাকেও কাজ করতে হয়, এমনি এমনি কাজ করে না। যখন আমরা লারাভেলের ফ্রেমওয়ার্কে কাজ করতেছি, এটা বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে? তো এমনি এমনি শুধু লারাভেল ইনস্টল করলে হয় না, ওখানে কাজ করতে হয়। হ্যাঁ, জেকুরি এটাও একটা ফ্রেমওয়ার্কের মতনই, এখানেও কাজ করতে হয়, মানে একটা ছোট জিনিস আমরা লাইব্রেরি বলতে পারি। যাই হোক, আমরা পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি। এখন আমরা ধরে নিলাম বা লারাভেল জেকুরি একটা হচ্ছে লাইব্রেরি। এটা কার লাইব্রেরি? এটা জাভাস্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, আরো একটা এক্সাম্পল হিসেবে বলতে পারেন আপনারা, যেমন হচ্ছে আপনি তো লাইব্রেরি, লাইব্রেরি বলতে কি, লাইব্রেরিতে কি থাকে? বই থাকে না? হ্যাঁ ভাই। তো লাইব্রেরিতে আপনি ঢুকছেন, ঢোকার পরে ওখানে কি কি বই পাওয়া যাবে? যেই বইগুলা ওখানে আগে থেকেই রাখা আছে, আপনি এমন একটা বই খুঁজতেছেন যে বইটা ওখানে নাই, সেটা আপনি পড়তে পারবেন ওখানে? না ভাই। তার মানে লাইব্রেরিটা কি হচ্ছে, ওখানে আগে থেকে অনেকগুলো বই সাজানো আছে। কি করা আছে? সাজানো আছে। শুধু আপনি ওখান থেকে একটা করে বই খুঁজবেন, খুঁজে র‍্যাক থেকে বের করবেন আর পড়বেন। বোঝেন নাই? বের করবো, নিজের কাজে ইউজ করবো। হ্যাঁ, তো আপনি ওখান থেকে বের করবেন, আপনি নিজের কাজে ব্যবহার করবেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা বললাম যে জেকুরিটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি। খুব ভালো কথা। তো আমরা জেকুরি দিয়ে যা যা কাজ করা যায়, জেকুরি দিয়ে আমরা যা যা কাজ করতে পারি, সেটা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়েও করতে পারি।
jQuery-তে যা যা করা যায় সেটা আমরা জাভাস্ক্রিপ্টে সেটাই করতে পারি। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট তো শিখলাম, jQuery কেন শিখবো? যদি একই কাজ জাভাস্ক্রিপ্টটাতে করতে পারি, তাহলে আমি কেন jQuery শিখবো এত কষ্ট করে আবার? তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন পজিটিভ নেগেটিভ বিভিন্ন মানে কথা বলা যেতে পারে। তার আগে যেটা বোঝার চেষ্টা করেন যে আপনি সিএসএস দিয়ে যা পারেন বুটস্ট্র্যাপ দিয়েও সেটাই মোটামুটি পারা যায়। আপনি যদি যেহেতু সিএসএস আর বুটস্ট্র্যাপ শিখে আসছেন, সো ওটার সাথে যদি একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে সিএসএস দিয়ে শিখলেন, সিএসএস দিয়ে তো আপনি সবকিছু করতে পারেন, আপনি বুটস্ট্র্যাপ কেন শিখলেন? কাজ সহজ করার জন্য। কাজটাকে সহজ করার জন্য অ্যাজ লাইক অ্যাজ এটা যে জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, বাট এটাকে কাজটা আপনি একটু সহজ করে দিবে। অনেক কাজ আগে থেকে বলে দেওয়া আছে, শুধু এখানে কল করলে কাজ হয়ে যাবে। প্রিডিফাইন্ড স্ট্রাকচার ভাইয়া, প্রিডিফাইন স্ট্রাকচার আগে থেকেই, ওই যে লাইব্রেরি বললাম, লাইব্রেরিতে আগে সবকিছু বই সাজানো আছে, শুধু বইগুলো আপনি বের করে পড়বেন, এই এতটুকু জিনিস। বুঝতে পারছি ভাই। তো এখানে কিছু বিষয় আছে। আমরা জাভাস্ক্রিপ্ট যখন রান করতাম তখন জাভাস্ক্রিপ্টে যে ডকুমেন্ট ডট রাইট বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস দেখলাম, এগুলোর মানেগুলা বোঝে কি আসলে? ব্রাউজার। এগুলোর মানেগুলো বোঝে ব্রাউজার। তার মানে ব্রাউজারে প্রত্যেকটা ব্রাউজারকে আগে থেকে বলে দেওয়া আছে যে জাভাস্ক্রিপ্টের এই কোডের মানে এটা, এই কোডের মানে এটা, এই কোডের মানে এটা, তাই না? জি ভাই। এখানে ঘটনা হচ্ছে jQuery যে জিনিসটা বলতেছি, সেই jQueryর এই মানেগুলা কিন্তু ব্রাউজারে বলে দেওয়া নেই। কোথায় বলে দেওয়া নেই? ব্রাউজারে। ব্রাউজারে কিন্তু বলে দেওয়া নেই। jQuery কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, তো জাভাস্ক্রিপ্টের কাহিনীগুলো বলে দেওয়া আছে, বাট jQuery গুলো বলে দেওয়া নেই। তার মানে jQueryটাকে আপনি ইউজ করতে চাইলে এটাকে আপনাকে বুটস্ট্র্যাপের মতো করে ডাউনলোড করে অথবা সিডিএন দিয়ে ইউজ করতে হবে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। বুটস্ট্র্যাপের ফুল কাহিনী আর কি। এখন কথাটা হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করেন, জাভাস্ক্রিপ্টে কিছু ফাংশন আছে বা কিছু কোড আছে, তো এই কোডগুলা কার উপর ডিপেন্ডেন্ট? ব্রাউজারের উপরে না? হ্যাঁ ভাই। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেকগুলা কোড করছেন, তো এই কোডগুলা রান হবে কি হবে না, সাপোজ এখন রান হচ্ছে, 20 বছর 100 বছর পরে ব্রাউজারগুলা অনেক আধুনিক করছে, হয়তো আপনার ওই কোডটা রান নাও হতে পারে, হতে পারে না? হতে পারে ভাই। কারণ তো এটা ব্রাউজারের উপর ডিপেন্ডেন্সি, কারণ ব্রাউজারে আগে থেকে বলে দেওয়া লাগে। তো তারা যদি বলে না দেয়, আপনি যে কোডটা লিখছেন সেটা হয়তো 20 বছর পর বলে দিল না, তাহলে কি ওই সফটওয়্যারটা বা ওই সাইটটা রান করবে? না ভাই, রান করবে না। রান করবে না। বাট যদি আপনি jQuery ইউজ করেন, তো যেহেতু এটা আপনি ডাউনলোড করে ইউজ করবেন এটা, এবং আপনার প্রজেক্ট থেকে এটা লোড হবে, সো আপনি যেই সময়ে ডাউনলোড করবেন এটা তো প্রজেক্ট থাকবে, প্রজেক্টে থাকবে, আপনার ভাই। প্রজেক্টে থাকবে, সো ব্রাউজারের সাথে কোনো কানেকশন নাই, নাই। কারণ ওটার মানেগুলা প্রজেক্টেই থাকবে। jQueryর যে ফাংশন, যে মানেগুলা, সে মানেগুলা কোথায় থাকে? প্রজেক্টেই থাকবে, প্রজেক্টেই বলে দেওয়া থাকবে, মানে আপনার এখানে সোর্স কোডেই বলে দেওয়া থাকবে, সো টেনশন করার কিছু নাই। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। চলেন আমরা একটু তাহলে jQuery বিষয় আসলে বোঝার চেষ্টা করি। jQueryতে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। জাভাস্ক্রিপ্টে যেমন আমরা কয়েকটা জিনিস খেয়াল করতাম, এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এখানে চারটা জিনিস শুধু মনে রাখলে হবে। একটা হচ্ছে ডলার সাইন, 2 নাম্বার হচ্ছে ডট, এরপরে 3 নাম্বার হচ্ছে সিলেক্টর, SELEC, সিলেক্টর। 3 নাম্বার হচ্ছে অ্যাকশন। এটা চারটা জিনিস আছে। এই চারটা জিনিস নিয়ে আসলে jQuery মূলত কোর বিষয়গুলো আমরা আসলে দেখবো, ঠিক আছে? চারটা, একটা ডলার সাইন, একটা ডট, একটা সিলেক্ট, একটা অ্যাকশন। এই জিনিসটা আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একটা h1 ট্যাগ এখানে অলরেডি আছে, তো এই h1 ট্যাগটাকে যদি আমরা ধরি, আইডি ধরলাম, নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ডেমো। তো এটাকে যদি আমি কোনোভাবে কি করব বলেন তো, মানে অ্যালার্ট করার চেষ্টা করি, অ্যালার্ট মানে আগে তো ধরতে হবে নাকি, ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি
গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে আমি ধরলাম, ধরার পর লিখলাম হচ্ছে ডেমো। এরপর এটাকে ধরার জন্য কি লিখতে হবে, ইনার এইচটিএমএল লিখতে হবে, কারণ ভিতরের কোডটা আমি দেখব, তাই না? তো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কাট করে অ্যালার্টের মধ্যে ঢুকাই দিই, অ্যালার্টের মধ্যে এটা ঢুকাই দিলাম। তাহলে আমি একটু দেখি কি ঘটনা ঘটে। এটা কি অ্যালার্টের মধ্যে পাচ্ছি তো, এই তো? জি, পাচ্ছি ভাইয়া। এটা হলো জাভা স্ক্রিপ্টের কাহিনী। এটা কি করলাম, এটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা জাভা স্ক্রিপ্টের কোড, এভাবে আমরা জাভা স্ক্রিপ্টে করলাম। বাট এটা যদি আমরা যে কুইরিতে করতে চাই তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। যে কুইরিতে করার জন্য আসলে কিভাবে লিখতে হয় এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেমন আমি দিলাম হচ্ছে, আমরা বললাম ডলার সাইনে একটা কথা বলছিলাম, মনে আছে ডলার সাইন? তো হ্যাঁ ভাই। ডলার সাইনটা আপনাকে প্রথমে দিতেই হবে। কি করতে হবে, প্রথমে আপনাকে ডলার সাইন দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনাকে কোনটাকে ধরবেন, আমরা ধরার জন্য এতক্ষণ পর্যন্ত কি করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইত্যাদি ইত্যাদি ধরতাম না? অত বড় লাইন লেখা আমাদের সময় নেই। তো অত বড় লাইন যদি লিখবো তাহলে আমরা যে কুড়িতে কেন আসলাম, যে কুড়িটা কি করবে, লাইফটা আরো ইজি করবে, তাই না? তো অত কিছু লেখার সময় নাই। এই ডলার সাইন দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিলাম, এই কোটেশনের মধ্যে আপনার সিলেক্টরটা দিতে হবে। সিলেক্ট কোনটা করব, এই যে ডেমো। তো ডেমো এটা কি, এটা আইডি না ক্লাস? আইডি। আইডি যদি হয় আপনাকে হ্যাশ দিতে হবে, দেওয়ার পর এই ডেমো লিখে দিবেন। তাহলে কি হলো, এটাকে ধরা শেষ, এটাকে আমাদের ধরা হয়ে গেছে। শেষ। বুঝতে পেরেছেন? এরপরে তাহলে আমাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ডলার সাইন, এর ভিতরে আমরা এটাকে ধরলাম, এরপর আমাকে দিতে হবে ডট। ডট দেওয়ার পরে আমরা কি করব, এই যে যেটাকে ধরলাম সেটা কি দেখবো আসলে, আর ভিতর জিনিসটা দেখবো, যেটা আমরা ইনার এইচটিএমএল লিখতাম সেটাকে লিখতে হবে টেক্সট। টেক্সট টেক্সট নামে একটা মেথড আছে, এটা লিখতে হবে। এখন এটাকে যদি আপনি অ্যালার্ট করেন তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা অ্যালার্ট হবে বলে মনে আমার হচ্ছে না। তারপর ট্রাই করে দেখি, আমি একটু অ্যালার্ট করার চেষ্টা করি। আচ্ছা, এটাকে একটু বন্ধ করে দেই, এটাকে বন্ধ করে দিলাম, এটাকে করে দিলাম। অ্যালার্ট হচ্ছে না। অ্যালার্ট হচ্ছে না। এখন অ্যালার্ট, এই যে কোডগুলা লিখলাম এই কোডগুলা মানে তো ভাই ব্রাউজার বোঝে না, বুঝে? বুঝেন না। হ্যাঁ ভাইয়া। তো ব্রাউজার যদি না বোঝে তাহলে আপনি তো ব্রাউজারে হিট করতেছেন, সে তো কোনো অ্যান্সার দিতে পারতেছে না, কারণ ব্রাউজারের মেমোরির মধ্যে এসবের মানে দেওয়া নাই। কথা কি বুঝতে পেরেছেন আমি কি বলার চেষ্টা করতেছি? বুঝতে পারছি ভাই। তাহলে আমাদের কি করতে হবে, যে কোরি যে লাইব্রেরি, সেই লাইব্রেরির সাথে আমাদের কানেক্টেড হতে হবে অ্যাজ লাইক এজ বুটস্ট্র্যাপ। তো আমরা কি করতে পারি, সংক্ষিপ্ত করে যে কোরি সিডিএনটা আনতে পারি, যে কোরি সিডিএন, যেটা আমরা বুটস্ট্র্যাপের সিডিএনও আনতে পারতাম। এটাকে আপনি ডাউনলোড করতে পারেন, সিডিএন আনতে পারেন, সবভাবে কাজ করতে পারেন। আমরা আপাতত একটু প্র্যাকটিস করার জন্য সিডিএনটা নিয়ে এসে কাজ করি, যেহেতু আপনারা আচ্ছা এখান থেকে এই যে jQuery এটা লেটেস্ট বা 3.x এই ভার্সনটা থেকে মিনিফাইড এর এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, যে একটা কোড দিচ্ছে এই কোডটা আমরা কি করতে পারি, এই কোডটা কপি করলাম। কপি করার পরে যদি আপনি এটা নিচে আপনি পেস্ট করে দেন তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি। করবে না ভাইয়া। কাজ করতেছে? এখন তো আমরা নিয়ে আসছি, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এটাকেই যদি আমরা কপি করে আমরা কাট করে একটু আমরা উপরে দেওয়ার চেষ্টা করি, দ্যাট মিন্স এই হলো হেডের ভিতরে। হেডের ভিতরে দেই, তাহলে কাজ করবে। কাজ করতেছে। এখন দুটার মধ্যে পার্থক্য কি হইলো, ঘটনা কি হইলো, কোন দেই বল। বা এটাকে আর কি ওই অ্যালার্টের উপরে রাখতে হবে, উপরের স্ক্রিপ্টটা, যে সিডিএনটা আমরা নিয়ে আসছি, যেটা অ্যালার্ট বা ওই আমাদের যে কোয়েরি কোডটা করবো তার উপরে রাখতে হবে। মেইন কথা হচ্ছে এটা। কেন করতে হবে সেটা তো বুঝলাম, সেটা তো দেখলাম যে নিচে লিখলে হচ্ছে না, উপর এটা লিখলে করতে হবে হচ্ছে। কারণ এটা কি প্রথম থেকে উপরে মানে লাইন বাই লাইন রিড করে, তো আগে যাতে আমাদের যে কোয়েরি যে লাইব্রেরিটা রয়েছে সেটা যাতে আগে রিড করে বুঝতে পারে যে কি কি করতে হবে, তারপরে সে তো বুঝবে যে আসলে ডেমো মানে কি, এই ডলার সাইন অর্থ কি, টেক্সট মানে কি, তখন সেই মতো কাজ করতে পারবে। ওনার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনি মনে করেন যে এটা নিচে দিচ্ছেন, তো এটা নিচে দিচ্ছেন, সে যখন এই লাইনটা পড়বে
তো সেগুলা মানে তো সে জানেই না, করবে কেমনে। আর আগে এখান থেকে কি করছে, সে আগে থেকে মুখস্থ করে আসতেছে, মুখস্থ করে আসার পর যখন সে ডলার সাইন পাচ্ছে তখন সে তো জানে মুখস্থ করা ছিল, মাথার মধ্যে আগে ঢোকানো হয়েছে, তখন সে অ্যান্সার দিতে পারবে। বা এটা নিচে দিলে তো আগে সে এই লাইন পড়বে, এই লাইন পড়ে তো কিছু সে বুঝবে না, কারণ এই লাইনে মানে সে জানে না। এই জন্য আমরা আগে দিলাম, এখন কাজ করতেছে। এখন হলো এই লাইনে দেখেন, এই লাইনটার মধ্যে কম্পেয়ার করেন, এই লাইনটা কতটুকু আর এই লাইনটা কতটুকু। আপনার কাছে মনে হতে পারে যে এখানে সামান্য কতটুকু বা কম বেশি। ভাই এটা তো একটা লাইনের জিনিস, এভাবে সংক্ষিপ্ত করে জিনিস করতে করতে অনেক কোড বাঁচানো যায় আর অনেক ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এটা পার্থক্য হচ্ছে এরকম, আপনি একই কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে এইরকম, জেকুইরিতে করলে এইরকম। এখন আমাকে একটা জিনিস বলেন, যখন আপনি বুটস্ট্র্যাপ শিখছেন, যখন আপনি বুটস্ট্র্যাপটা শিখলেন, তো বুটস্ট্র্যাপের ভিতরে আপনি সিএসএস কি লিখতে পারতেন, মানে র সিএসএস পারতাম। পারতেন। তাহলে এখানেও আপনি জেকুইরি ইউজ করতে তো ভালো কথা, আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। যেটা আপনি জেকুইরিতে হয়তো ওইভাবে হ্যান্ডেল করতে পারতেছেন না, সেটা আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝা গেছে। আমরা আগের যে কাজটা করলাম, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে দিয়ে সামনে যাই। আগের যে কাজটা করছি আমরা, মনে আছে ওই যে দুইটা জিনিস প্রিন্ট করা যেটা করলাম আর কি, সেই কাজটা যদি আমরা এই জেকুইরিতে করি তাহলে কিভাবে করা যায়। আমরা আবার একটু সিডিএনটা নিয়ে আসি, কপি করি, এটা যদি আমি এই জায়গাতে বসায় দেই, কি হচ্ছে মাউস, মানে এই কাজটা, যে কাজটা আমরা করলাম সেই কাজটা আমরা আসলে চাচ্ছিলাম যে একটু জেকুইরিতে করি, ব্যাপারটা তাহলে একটু ফ্লেভারটা আর একটু ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তো সেই জিনিসটার জন্য আমি মনে করেন যে এইরকম ভাবে করার চেষ্টা করব। এসএবি সেভ, এখানে নাম দিলাম হচ্ছে বাটন। এই বাটনটা থাকলো, যখন সে বাটনে ক্লিক করবে তখন যে ঘটনাটা ঘটাচ্ছিল, এখন এই জিনিসগুলো আমরা এইভাবে না করে আমরা জেকুইরিতে কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখবো। তাহলে আগের সূত্র অনুযায়ী কি করা উচিত, মানে জেকুইরি সূত্র অনুযায়ী এটা কিভাবে করা উচিত বলেন। প্রথমে আমাকে কি লিখতে হবে বলেন। জেকুইরিতে সূত্র কিন্তু চারটা জিনিস, একটা হচ্ছে ডলার সাইন ধরতে হবে, তারপর সিলেক্ট করতে হবে, ডট দিতে হবে, তারপর অ্যাকশনটা বলতে হবে, এরকম বিষয় একটা জিনিস আছে। তাহলে আমরা প্রথমে ধরলাম হচ্ছে ডলার সাইন দিতে হবে জেকুইরিতে ডলার সাইনটা আমাকে দিতে হবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে ধরতে হবে, কোনটাকে ধরবো। প্রথমে আমরা এখানে কাকে ধরতাম, বাটনটাকে ধরতাম না? হ্যাঁ ভাই। তো বাটনটাকে আইডি, তাহলে এই জন্য আমাকে লিখতে হবে হ্যাশ বাটন। ব্যাপারটা বুঝেন, হ্যাশ বাটন। এখন আমি দেব ডট, ডট দেওয়ার পরে কি লিখবো, আমি এই বাটনে কি করতে চাচ্ছেন, বাটনে ক্লিক করবেন না, তো এই জন্য আমি লিখলাম ক্লিক, CLIC কে ক্লিক, ক্লিক লিখলাম। ক্লিক লেখার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। বোঝেন নাই? বুঝছি। ফার্স্ট ব্র্যাকেট আমরা আগে জাভাস্ক্রিপ্ট থেকে যেটাকে বলতাম হচ্ছে অন ক্লিক, সেটাই কিন্তু জেকুইরিতে হয়ে এসে গেছে হচ্ছে শুধু ক্লিক। বোঝেন নাই? দুইটা লেটার কিন্তু কমে গেছে। যেটা জাভাস্ক্রিপ্টে হচ্ছে অন ক্লিক, সেটাই জেকুইরিতে কি শুধু ক্লিক। শুধু ক্লিক। ওকে, এই যে আমরা ক্লিক লিখলাম, এই ক্লিকের ভিতরে আমি একটা ফাংশন তৈরি করব। ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন, এই হলো সেই ব্লক, যেটা জাভাস্ক্রিপ্টে ব্লক ছিল সেটাকে আমি জেকুইরিতে সেই ব্লকটা বানালাম। দেখেন একটু মিলাইতে পারেন কিনা। এখন এটাকে আমি এটার মতো করে চেক করে দেখবো যে অ্যালার্টটা বাজে কিনা। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে দেই, আর এখানে দেখি যে এই বাটনে ক্লিক করলে ঘটনা কিছু ঘটে কিনা। আমি দিলাম হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমি বললাম হচ্ছে ওকে ডান, এরকম কিছু একটা লিখলাম। আমি তো বাটনে ক্লিক করি, কিছু ঘটনা ঘটতেছে না কেন?
বলেন তো কি ঘটনা ঘটছে? You have any idea? আচ্ছা এই ক্লিক কনসোলে গিয়ে চেক করতে পারেন। কি করছে বলেন, ভুল গেছে কোথায় আমাদের? কনসোলে কিন্তু বলতেছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যেটা আছে এখানে ঝামেলা ঘটনা ঘটছে। এটা আপনি ধরবেন কিভাবে? আপনি মনে করতেছেন এই সেকেন্ড ব্র্যাকেটে ঘটনা ঘটছে, এরকমটা না। এই ফাংশনটা কিন্তু এই জায়গাতে হবে না। যে ব্র্যাকেটের ভিতর হওয়ার কথা না? হ্যাঁ, নিচে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটের পরে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটে পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একটা আসছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি বলি এটা হবে এই রকম। নাম্বার লাইনে কথা বলছিল কনসোলে 49 নাম্বার। আমার মাউস কাজ করে না কেন? মেজাজটা কেন হয় না? এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা তো এই ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট, বুঝেন নাই? একদম নিচে যান, একদম নিচে যান, কোথায়? নিচে যান। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাতে ঝামেলাটা ঘুরে গেছে, দেখছেন? রাইট, এখন যদি রিলোড দেন তাহলে হয়ে যাবে আশা করতেছি। চলে আসছে, ওকে ডান। তার মানে আমাদের আগেরটা মতো কাজ করতেছে। তাহলে আগেরটা মতো এখন ধরতে হবে, আগেরটা মতো আমাকে ধরতে হবে। কিভাবে ধরতে পারি আমরা? var, ভার, ভেরিয়েবল তো লিখতেই হবে। ভার লিখলাম, এফ এন এ আমি নেম ইকুয়াল টু, ধরার জন্য কি করতে হবে? আমরা যে ডকুমেন্ট ডট যেটা লিখতাম সেটাকে লিখবো, সেটা লিখবো না, ডলার সাইন দিতে হবে অ্যাজ ইউজুয়াল। তারপরে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, খুব ভালো কথা, কোটেশন দিতে হবে। দেওয়ার পরে এই এফ নেমটা ধরতে হবে। তো এই এফ নেমটা কি? একটা আইডি। এই জন্য আমাকে কি করতে হবে? এখানে হ্যাশ দিতে হবে এফ নেম। এখন জাভাস্ক্রিপ্টে যেটা করতাম সেটা হচ্ছে এখানে লিখতাম ভ্যালু, ভি ইউ এল ইউ, এরকম লিখতাম না? আর এখানে সংক্ষিপ্ত করে সেটাকে লেখা হয় ভি এ এল, ভ্যাল মেথডটা লিখলে কাজ করবে। ভি এ এল, এটা ধরতে পারলাম। আপনি যদি এটাকে একটু অ্যালার্ট করে দেখেন, আসলে জাভাস্ক্রিপ্ট বা যে কুড়িতে আপনার কি করতে হবে, এই শুধু অ্যালার্ট করে করে আপনাকে চেক করে দেখতে হবে ডাটাগুলো আসলেই পাচ্ছে কিনা, এরকম জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এখন এখানে কিছু একটা দিলাম, অ্যালার্ট দিলাম, হ্যাঁ জিনিসটাকে পাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইভাবে করে কি করতে পারি? এফ নেম এল নেম অ্যাজ ইউজুয়াল আমরা সেটা করতে পারি। খুব কঠিন জিনিস। এল নেম, এল এন এ আমি নেম, এখানে দিলাম হচ্ছে এল এন এ আমি নেম। এই দুটাকে আমি যোগ করবো, এটা আমি আর দেখাচ্ছি না। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? একই রকম। পার্থক্য কোথায় কোথায় বলেন? পার্থক্য হচ্ছে আগে ধরতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইরে ভাবে ধরতে, এখন ডলার সাইন দিয়ে ধরতে পারতেছি। আগে লিখতাম ভ্যালু, এখন লিখতাম শুধু ভ্যাল। বুঝতে পারতেছেন? জি ভাই। তো এই জিনিসগুলো কি আমরা পারবো যে কুড়িতে করতে? পারবো ভাই। আমি এই জিনিসগুলো বারবার দেখানোর চেষ্টা করতেছি। আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলি যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কখনো ভাইবা দিতে চান তাহলে আপনি যদি সিভিতে লিখেন যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, তাহলে আপনাকে ধরবে যে হোয়াট ইজ ডোম, হোয়াট ইজ ডোম। ডোম। যারা হয়তো টুকটাক কাজ করে তারা ডোম সম্বন্ধে জানতে পারেন। কেউ জানেন ডোম ব্যাপারটা কি? ভাই এটা হচ্ছে হলো একটা ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন। বুঝাই বলতে হবে। পুরো ডকুমেন্টটা আছে যা বা আমাদের পুরো ফাইলটা আছে সেটাকে আর কি মোটা সেইটার ভ্যালু গুলো বা ভিতরে যে বিষয়বস্তু আছে সেগুলো পরিবর্তন করা বা আপডেট করা, এগুলো হচ্ছে ডকুমেন্ট ডমের কাজ। মানে আমাদের যে মানে ফাইলের ভিতরে যে বিভিন্ন রকম ট্যাগ থাকে সেগুলোকে আলাদা করে একটা অবজেক্ট হিসেবে ধরে এবং সেগুলোকে আর কি চেঞ্জ করে, মডিফাই করে ডাইনামিকলি। ওকে, আর কেউ কিছু বলবেন? ডকুমেন্ট আমরা যেটা বললাম ডোমের কথা বললাম, ডোম, ডি ও এম, ডোম, এটার ব্যাপারে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। বলেন।
পারি না ভাইয়া। পারেন না? কেউ পারেন না? আমি জানি যে এখানে অনেকেই মুরব্বী টাইপের লোকজন আছে, পারে। আইডিয়া শেয়ার করতে পারে, সমস্যা তো নেই। না পারলে কি মারবে কেউ? আচ্ছা, উনি যেটা বলতেছিল সেটা মোটামুটি ব্যাপারটা এরকমই আসলে। ডোম বলতে হচ্ছে, ডিউম এর পূর্ণ রূপটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা কি আসলো? ঘুম ধরে গেছে? আর একটু থাকেন, আর একটু কষ্ট করেন, আমরা শেষ করব, সমস্যা নাই। আমরা একটা এটা কি আসলে ভাই করতে আসলো এটা? ইন্টারেস্টিং জিনিস দেখবো, তারপরে চলে যাবো। এটা গুগল থেকে এখন দেয় আসলে, নিউজ টিউজ দেখার জন্য বলে। আমাকে আসছিল ভাই, আমার কিছু তো আসে। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ডোম, তাই না? ডোম, ডোম হচ্ছে এইরকম, ডি ও এম, ডোম। এটা ফুল মিনিংটা হচ্ছে, প্রথমে হলো যে ডি তে, এই যে ক্যাপিটাল ডি, ডি ইকুয়াল টু হচ্ছে ডকুমেন্ট। কি বললাম? ডকুমেন্ট। ডকুমেন্ট আর ওতে হচ্ছে, ও ইকুয়াল টু হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। এরপর হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে মডেল। প্রত্যেকটা এক একটা হচ্ছে মিনিং, আপনাকে বুঝে বলতে হবে যে কি জিনিসগুলো আসলে। এখন তার আগে আমি বলি, টেনশন পাওয়ার কিছু নাই। ডোম বলতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, নতুন কিছু না। হ্যাঁ, নতুন কিছু না, জাস্ট আমরা বুঝবো ব্যাপারটা আসলে কি, আসলে ডোম জিনিসটা কি। ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখন প্রথমে যদি বোঝার চেষ্টা করেন যে ডকুমেন্ট জিনিসটা তাহলে কি, তাহলে ডকুমেন্ট জিনিসটা কি? ডকুমেন্ট মানে সিম্পলি একটা ওয়েব পেজ। সিম্পলি কি? এ কোথায় গল্প হচ্ছে এটা? বাচ্চার ভয়েস শুনতে পাচ্ছি। আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তাহলে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট জিনিসটা কি আসলে? এটা খায় না মাথায় দেয়। ডকুমেন্ট বলতে আমরা বুঝতেছি যেটা হচ্ছে ওয়েবের যে পেজটা থাকে না, ওয়েব পেজ, সিম্পলি একটা ওয়েব পেজ না, এই ওয়েব পেজটাকে আমরা ডকুমেন্ট বলতে পারি। তাহলে এই যে এটা একটা ডকুমেন্ট, ডকুমেন্ট না এটা? জি ভাইয়া, ডকুমেন্ট। তো ডকুমেন্ট জিনিসটা কি সেটা বুঝতে পারছেন? এটা একটা ডকুমেন্ট। এটাকে আপনি ডকুমেন্ট বলতে পারেন না? ডকুমেন্ট, এটাকে ডকুমেন্ট। এখন ডকুমেন্ট বুঝলাম, এরপরে হচ্ছে ওতে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা আমরা এভাবে বলি যে একটা বিশাল বড় জিনিস। গতদিন যেটা আমি প্রথম ব্যাচের পঞ্চম ব্যাচ স্টুডেন্ট বলতেছিলাম কোন একটা প্রসঙ্গে, যে একটা কাঁঠাল, কাঁঠাল একটা পুরা জিনিসকে আমরা ডকুমেন্ট বলতে পারি। কাঁঠালের প্রত্যেকটা ওই যে কি বলে ওটাকে, কাঁঠালের ভিতরে কি থাকে? কোয়া থাকে। কোয়া থাকে। প্রত্যেকটা কোয়াকে আমি এক একটা অবজেক্ট বলতে পারি। প্রত্যেকটা কোয়াকে আমি এক একটা অবজেক্ট বলতে পারি। তাহলে এটা যদি একটা পুরা জিনিস একটা ডকুমেন্ট হয়, তাহলে প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলোকে আমরা অবজেক্ট বলতে পারি। যেমন এখানে এই রেজিস্ট্রেশনটা যেটা লেখা আছে, এটা একটা H1 ট্যাগের ভিতর আছে না? জি ভাই। তাহলে এই H1 ট্যাগ হচ্ছে একটা অবজেক্ট। আবার এই জিনিসটা কিসের ভিতরে আছে? P1 ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগ আছে। এই পুরো জিনিসটাকে আমি একটা অবজেক্ট হিসেবে বলতে পারি। আবার এই ইনপুট ট্যাগটা, এটাকে একটা অবজেক্ট হিসেবে বলতে পারি। তার মানে একটা পুরো একটা বড় একটা ডকুমেন্ট, যেটাকে আমরা একটা ওয়েব পেজ বলতেছি, এই ওয়েব পেজের যে ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশগুলোকে আমরা একটা অবজেক্ট বলতে পারি। তাহলে এই ছোট ছোট অংশে একটা পি ট্যাগ থাকতে পারে, সেই পি ট্যাগটা একটা অবজেক্ট। একটা H1 ট্যাগ থাকতে পারে, সেই H1 ট্যাগটা অবজেক্ট। প্রত্যেকটা এক একটা কি, কথা বলেন। অবজেক্ট। তাহলে আমরা কোশ্চিন যদি কেউ করে, আপনি এভাবে যদি বুঝায় বলেন, আমার মনে হয় তারা বুঝতে পারবে যে আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনার ব্যাপারটা অনেক নলেজ আছে। আমরা যদি কেউ জিজ্ঞেস করে, আমরা নরমালি কি করি যে ভাই বলেন তো ডোম কি? আপনি, আমি জানি এভাবে কোশ্চেন অ্যান্সার দেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ব্যাপারটা ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে, ভিতরের কাহিনীগুলো কি সেটাকে আপনি বুঝতে হবে। আমরা প্রথমে বুঝলাম ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট প্রত্যেকটা ওয়েব পেজে একটা ডকুমেন্ট, ওকে। এবার অবজেক্ট, প্রত্যেকটা ওয়েব পেজের মধ্যে তো অনেক কিছু এলিমেন্ট থাকে, ছোট ছোট বিষয় থাকে, এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে একটা অবজেক্ট।
এখন আসলাম হচ্ছে মডেল। মডেল কিছুই না, মডেল কিছুই না, জাস্ট একটা স্ট্যান্ডার্ড, একটা পদ্ধতি, একটা কি, একটা জাস্ট একটা পদ্ধতি, একটা প্যাটার্ন। বোঝেন নাই? বুঝবেন কিভাবে বলি নাই তো। তো ডকুমেন্ট অবজেক্ট মডেল, মডেলটাকে আমি বলতেছি এটা কিছুই না ভাই, জাস্ট একটা প্যাটার্ন, একটা স্ট্যান্ডার্ড, একটা পদ্ধতি। একটা ডকুমেন্টের ভিতরে অবজেক্ট গুলা কিভাবে সাজানো থাকবে, ব্যাপারটা বোঝেন। একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে ছোট ছোট অবজেক্ট গুলা যে কিভাবে সাজানো থাকবে, সেই পদ্ধতিটাই হচ্ছে মডেল। বোঝেন নাই না? বুঝছি ভাইয়া। শিওর? হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম, যে ডোম জিনিসটা তেমন কিছু না, কিন্তু আসলে এটা জাস্ট একটা কি, যে একটা ডকুমেন্টের ভিতরে যে ছোট ছোট অবজেক্ট গুলো থাকে সেটা কিভাবে সাজানো থাকবে, সেই জিনিসগুলোকে আমরা আসলে ডোম বল। ডোম বলতেছি। ব্যাপারটা এরকম। এখন ডোমকে কি করা যায়, ডোমকে ধরা যায়, স্পর্শ করা যায়, এরপরে এর ভিতরে ঢোকানো যায়, সবকিছু করা যায়। আসলে ডোম এমন একটা জিনিস যাকে আপনি বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো সেই জিনিসগুলা আমরা জাভা স্ক্রিপ্টে কিভাবে হ্যান্ডেল করবো, সেই জিনিসগুলো আমি একটা দেখাবো। আমার মনে হয় এটা দেখলে আপনার ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং মনে হবে। যে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML এ কোনো কোড লিখবো না। এই যে এতগুলো HTML এ কোড লিখছি, এই HTML এ কোডগুলা আমরা কিছুই লিখবো না, সবগুলো জাভা স্ক্রিপ্টে লিখবো। কি করবো বলেন তো? ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখবো। সবগুলা জাভা স্ক্রিপ্ট দিয়া লিখবো। চলো এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে লিখি, চলো ভালো লাগবে। আমরা যে কুড়িটা বাদ দিয়ে, যে কুড়ি থাকুক, আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে লিখি, সমস্যা নেই। চলো জাভা স্ক্রিপ্টে কিভাবে লেখা যায়। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যে একটা মনে করেন যে কি করব, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা ওয়েব পেজের কি কি থাকে বলেন তো, কোন কোন টাইপের জিনিস থাকে বলেন আমাকে একটু। মানে আপনি যদি হেডার থাকে, মেইন বডি থাকে, ফুটার থাকে, না ওই জিনিসগুলো না, সাপোজ আমি একটু বুঝে বলি, সেটা হচ্ছে যে ইনপুট টাইপের যে জিনিসগুলো, যেগুলোতে ইনপুট লেখা যায় ওখানে, সেগুলোকে আমরা বলি যে ইনপুট টাইপ। নাম্বার বা ইমেইল এগুলো টেক্সট এরিয়া। না, আমি বলতেছি যে দেখেন, একটা অ্যাপ্লিকেশন বা একটা ওয়েব পেজের কোন কোন জিনিস থাকে, হয় হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এগুলাকে আমরা ধরতে পারি যে হচ্ছে এগুলার ভিতরকার ডাটাগুলো যদি আমরা নিতে চাই, যদি আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এই টাইপের জিনিসগুলো থেকে আমরা ডাটা নিতে চাই, তাহলে আমরা কি লিখতাম, ইনার HTML লিখতাম। তার মানে প্যারাগ্রাফ ট্যাগ থেকেও ডাটা নেওয়ার জন্য আপনাকে ইনার HTML দিতে হবে, হেডিং ট্যাগ থেকেও আপনার ডাটা নেওয়ার জন্য ইনার HTML দিতে হবে। বোঝেন নাই? আবার বিভিন্ন ইনপুট টাইপ, ইনপুট ফিল্ডগুলো যেগুলো আছে, আপনি টেক্সট এরিয়া বলেন, তারপরে ইনপুট ফিল্ডগুলো বলেন, যেগুলাই বলেন না কেন, সেগুলা থেকে ডাটা আনার জন্য আপনার কি করতে হয়, ডট দিতে হয়, ভ্যালু। ডট ভ্যালু দিতে হয়। এখন মনে করেন যদি আপনি, তাহলে কি গেল, ইনপুট ফিল্ডগুলো গেল, আর এই টাইপের HTML মানে যেগুলা ভিতর থেকে ডাটা সেটা গেল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেজ। তার মানে একটা ওয়েবসাইটে কি থাকে, এরকম হেডিং ট্যাগ থাকবে, প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, যেগুলো থেকে আমরা ইনার HTML দিয়ে ডাটাগুলো দেখতে পারি। আচ্ছা এক সেকেন্ড, আমার মনে হয় ছোট বোন আসছে, একটু দরজাটা খুলে দেয়, খুলে দেয়। সরি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই তিনটা টাইপের জিনিস থাকতে পারে, হয় ইমেজ, অথবা ইনপুট ফিল্ডগুলো, অথবা আপনার ওই H1 টাইপের, ওই টাইপের জিনিসগুলো থেকে থাকে। তো এই তিনটা জিনিসকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আসলে আর সমস্যা নেই। আমরা তিনটা জিনিস হ্যান্ডেল করা দেখবো আসলে, ঠিক আছে?
তো আমরা কি করতে পারি যে মনে করেন যে আমার কাছে এখানে ইনপুট ট্যাগ আছে, ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ড আছে, ঠিক আছে। এরপরে আর কি আছে আমার কাছে, মনে করেন ধরে নিলাম এখানে আমার কাছে একটা h1 ট্যাগ আছে এবং h1 ট্যাগ আছে। আমার কাছে আর কি আছে, এখানে ধরে নিলাম আমার কাছে একটা ইমেজ ট্যাগ আছে। মানে আমি বলতে তিনটা ক্যাটাগরি জিনিসপত্র কিন্তু ওয়েব পেজে থাকে, তিনটা ক্যাটাগরির জিনিসই ওয়েব পেজ থাকে। এই ইনপুট ফিল্ড যেগুলোতে মানুষ টাইপ করে, এই টাইপের অনেক কিছু থাকতে পারে, সেগুলোকে আমরা ডট ভ্যালু ধরতে পারি। আবার এখানে h1 টাইপের যে h1 p1 বা বিভিন্ন যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা এইটা ধরতে পারি। আর ইমেজ টাইপের একটা জিনিসপত্র আছে, এগুলোকে আমরা ধরতে পারি। এই তিনটা জিনিসকে আমরা ধরবো কিভাবে, আমি এটাকে একটা আইডি দিলাম, নাম দিলাম হচ্ছে ইনপুট। আবার এই h1 এর ভিতরে আমি কিছু লিখলাম, সাম ডেমো টেক্সট। আর এই ইমেজের ভিতরে আমি একটা ইমেজ দিতে পারি। ইমেজ আমার কাছে আছে কিনা জানি না, দেখতে হবে যে ইমেজ টিমেজ আছে কিনা। ইমেজ কি আছে, একটা ইমেজ নিয়ে আসি। ভাই গুগল থেকে লিংক ইউজ করেন। একটা ইমেজ নিয়ে আসি। আরে কই ক্লিক করলাম, আল্লাহ। এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, সেভ ইমেজ অ্যাড্রেস। এখান থেকে যদি আমি এটার ভিতরে ঢুকাই দিলাম, এটা আবার একটু বিশাল বড় হয়ে যায়, এই জন্য খারাপ লাগে। যাই হোক, এই তিনটা জিনিস আমরা এখানে পাচ্ছি। তো যদি আমি এই ইনপুট ট্যাগটাকে ধরতে চাই তাহলে আমরা কি করতে আমরা জানো, ইনপুট ট্যাগটাকে ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি ধরলাম হচ্ছে ইনপুট। এরপর আমি এখানে কি দেই, আমরা ডট ভ্যালু, এটা দেই না আমরা? জি ভাই এটা দিই। ওকে, ডট ভ্যালু দিলাম, দিয়ে এটা আমি কি করব, আমি একটা কাজ করি, সেটাকে আমরা অ্যালার্ট করে দেখতে পারি, ALERT অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে এটা ঢুকাই দিলাম, ঠিক আছে। আমরা যদি একটু রিলোড দেই তাহলে এখানে যদি এখানে কিছু লিখলাম, কি হলো ব্যাপারটা, আচ্ছা লোড হচ্ছে, দরকার নাই। আমরা এটাতে আমরা ধরলাম, ফর এক্সাম্পল আমরা এই ডকুমেন্ট ডট রাইট দিয়ে এই ভ্যালুটাকে আমরা ধরলাম, এই ইনপুট ফিল্ডের এই ইনপুটটাকে আমরা ধরলাম। এটা আমাদের একটা কাজ গেল। এখন যদি আমরা এই h1 টাকে ধরতে চাই তাহলে কি করতে হবে আমাকে বলুন তো? ইনার HTML, এটাকে লিখতে হবে আমাদের ইনার HTML। এটার নাম দিলাম, মনে করেন যে আমি আইডি দিলাম হচ্ছে টেস্ট, এরকম কিছু একটা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে টেস্ট। ওকে, এখন আমি কি করব, এটাকে আরেকটাকে ধরবো, সেটা হচ্ছে এটাকে তো ধরতে চাই, তাহলে কিভাবে ধরবো? এতক্ষণ পর্যন্ত আমরা ইনপুট ট্যাগ এগুলা ট্যাগ ধরলাম, এটাকে ধরার জন্য কি করতে হবে চলো এটা দেখি একটু। এটাকে আমি ধরলাম যে এটাকে আইডি দিতে হবে আপনাকে। আইডি দিলাম আমি IMG ইমেজ, আমি এটাকে দিলাম হচ্ছে IMG ইমেজ। আপনি এটার কি দেখতে চাচ্ছেন, এটার এই ইমেজের কি দেখবেন আপনি? আউটপুট। আউটপুট দেখবেন, এর সোর্সটা আপনি দেখতে পারেন। তো দেখেন একটা ভ্যালু ধরলেন, ইনার HTML ধরলেন, এখানে আপনি কি করবেন, এর অ্যাট্রিবিউটটা দেখবেন। এর অ্যাট্রিবিউটের ভিতরে এগুলো আছে না, আমরা এখানে কি করতে পারি, গেট অ্যাট্রিবিউট, ক্যাপিটাল A, এই যে গেট অ্যাট্রিবিউট। এখন একটা এলিমেন্টের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট থাকে না, অ্যাট্রিবিউট তো বুঝি আমরা। এখানে এই ইমেজের অ্যাট্রিবিউট কোনটা, সোর্স। তো আরো কোনো অ্যাট্রিবিউট থাকতে পারে না, আইডি ইমেজ। তো
তো আমরা দেখতে চাচ্ছি যে এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে কি আছে, এই জন্য আমি এখানে লিখে দিলাম যে এসআরসি, এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে কি আছে সেটা দেখবো আমি। আমি এটাকে দেখি একটু অ্যালার্ট দিয়ে দেখি কি আসে আসলে। ALERT অ্যালার্ট, এটার মধ্যে দিলাম এটা, ঠিক আছে। ভাই সেমিকোলনটা বাইরে হবে। ও আচ্ছা, সেমিকোলনটা একটু বাইরে দিলাম। এই সোর্সটা পাচ্ছেন? পাচ্ছি ভাইয়া। জি ভাই। এই হলো ইমেজের শেষ সোর্স, আপনি সোর্সটাও পাচ্ছেন। তার মানে এই তিনটা জিনিসের বাইরে কিন্তু তেমন কোনো জিনিস নেই, হয় আপনি ভ্যালুতে ধরবেন, অথবা ইনার এইচটিএমএল ধরবেন, অথবা আপনি গেট অ্যাট্রিবিউট দিয়ে ওই অ্যাট্রিবিউটটাকে ধরবেন। এভাবে আমরা কি করতে পারি, জিনিসগুলোকে ধরতে পারি। তো আপনি বলেন এই তিন টাইপের জিনিস ছাড়া এরকম আরো কি কি ধরার জিনিস আছে বলেন? হয় ভ্যালুতে ধরতে হবে, অথবা ইনার এইচটিএমএল ধরতে হবে, অথবা আপনি অ্যাট্রিবিউট ধরতে পারেন। এর বাইরে কি থাকতে পারে বলেন তো, একটু চিন্তা ভাবনা করে না বলেন। ভাইয়া। থাকতে পারে না। এখন কথাটা হলো এগুলা তো আমরা ধরতে পারলাম না? ধরতে পারতেছি? তো পারতেছি যদি ভাইয়া। আমরা ধরতে পারি তাহলে এটাতে আমরা সেটও করতে পারি। এটা আমরা কি করতে পারি? সেট করতে পারি। সেট করতে পারি। যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ভ্যালু ইকুয়াল টু, আমরা এখানে কিছু একটা ভ্যালু দিলাম যে হাই আনোয়ার, গেছে? জি ভাইয়া আসছে। তা আমরা ধরতে পারলে আমরা কি করতে পারবো? সেট করতে পারবো। আমি যদি এই ইনার এইচটিএমএল এর মধ্যে কিছু, আগে কি ছিল বলেন তো ইনার এইচটিএমএল এর মধ্যে? সাম ডেমো টেক্সট, আমি এখানে কিছু হাবিজাবি কিছু একটা লিখে দিলাম। এখন এই কি হয়, হাবিজাবি গুলো চলে আসছে, আগের গুলো আছে আর না ভাই চলে গেছে। কথা নাই বলেন ভাইয়া নাই। নাই। এখন এই তিনটার বদলে আমরা কি স্টাইলও তো ধরতে পারি। স্টাইলের এই প্রপার্টিজ সব ধরতে পারবেন সব। এখন এখানে দেখেন ইমেজটাকে আপনি ধরলেন, ধরার জন্য কি করতে হয়? গেট অ্যাট্রিবিউট, কথা বলেন। ধরার জন্য গেট মানে কি? জি ভাইয়া। গেট মানে কি? ধরা। গেট মানে পাওয়া। তো আপনি পাওয়া। পাইছেন, এই সোর্সটা পাইছেন, কিন্তু যদি আপনি সেট করতে চান তাহলে এখানে লিখতে হবে সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউটের জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস নিতে হবে। একটা হলো কোন জায়গাতে সেট করবেন, অ্যাট্রিবিউটটা সেট করবেন কোন জায়গাতে। আমি বললাম সোর্সে সেট করব। সোর্সের মধ্যে কি সেট করবেন, কোমা দিয়ে সেটা বলে দিতে হবে। সাপোজ 1.jpg এই নামে যদি কোনো ইমেজ থাকে সেটা আপনি ইমেজের নামটা এখানে বলে দিলেন, তাহলে কি হবে, এই ইমেজের জায়গাতে এই ইমেজটা রিপ্লেস হয়ে যাবে। বুঝাতে পারছি আমি? কথা বলেন না কেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আমরা যদি ধরতে পারি তাহলে সেখানে আমরা সেটও করতে পারবো, ধরতে পারলে সেট করতে পারবো। তাহলে আমাদের বুঝতে হবে যে জিনিস কয়টা হয়, ভ্যালু অথবা ইনার এইচটিএমএল আর অথবা অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট অথবা সেট অ্যাট্রিবিউট। এই তো, এই তিনটা জিনিসের বাইরে তেমন কোনো জিনিসপত্র নাই। আমরা এটা বুঝতে পারছি না? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, চলেন আমরা আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা এইচটিএমএল এ কোনো কোড লিখবো না, আমরা কোড হচ্ছে জাভাস্ক্রিপ্টে সব তৈরি করব। সেটা কিভাবে করা যায়? আমি তৈরি করলাম হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এলিমেন্ট তো আমরা বুঝি না, কি এলিমেন্ট কাকে বলে? আমরা এতক্ষণ পর্যন্ত ডোম শিখলাম, তো ডোম যদি শিখে থাকি তাহলে এই যে index.html এটাকে আমরা কি বলতে পারি? ডকুমেন্ট। ডকুমেন্ট। আর ডকুমেন্টের মধ্যে থাকে কি? অবজেক্ট। অবজেক্ট থাকে বা এলিমেন্ট থাকে। তো সেই এলিমেন্ট আমরা তৈরি করব। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট নামে একটা জিনিস আছে। ক্রিয়েট এলিমেন্ট দেওয়ার পরে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনাকে বলে দিতে হবে কি এলিমেন্ট তৈরি করবেন। আমি বললাম যে h1 নামে আমি একটা এলিমেন্ট তৈরি করব। h1 এলিমেন্টটা তৈরি হয়ে গেছে, বোঝার নাই? বুঝতে পারছি ভাইয়া।
তো যেটা তৈরি হয়ে গেল সেটাকে আমরা কাজ করতে পারি একটা ভি এর ভার আমরা HEADING হেডিং একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, একটা এলিমেন্ট তৈরি করলাম, তৈরি করে আমরা হেডিং যে একটা ভেরিয়েবল সেই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আমরা এমনই ভাবে আমরা আরো এলিমেন্ট তৈরি করতে পারি। সাপোজ আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট বানাবো পি, এখানে আমি দিলাম হচ্ছে প্যারা, এরকম কিছু কই গেল ওটা, আরে বাবা, প্যারা। তাহলে আমাদের এলিমেন্ট কয়টা হয়েছে তৈরি? দুইটা। দুইটা। এই এলিমেন্ট গুলোর মধ্যে কোনো ডাটা আছে? আমাদের এখানে রিলোড নাই ভাই। কিছু পাবো এখানে? কিছু কিন্তু নাই, ঠিক আছে। তো দুটো এলিমেন্ট তৈরি হয়ে গেল, সেই দুটো এলিমেন্ট আমরা প্রত্যেকটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তাহলে আমাকে বলেন উপরে যে হেডিংটা আছে, হেডিং এর মধ্যে কি আছে? H1 ট্যাগ আছে, তৈরি হয়ে গেছে। তো এই হেডিংটাকে আমি ধরলাম, বললাম হেডিং ডট, হেডিং ডট মানে কি, হেডিং দিলাম তোমার ডট দিলাম, তার মানে ওই ভেরিয়েবলের ভিতরে আমি কি করব, ইনার HTML ঢুকাবো। ইনার HTML ইকুয়াল টু আমি বলে দিলাম, কিছু একটা বলে দিলাম যে হচ্ছে this is HEADING heading tag। বুঝা যায় না এই লাইন না? এই যে হেডিং যে ভেরিয়েবলটা ধরলেন সেই ভেরিয়েবলটা মানে কি, এখানে কি আছে? H1 ট্যাগ আছে, তো অন্য কিছু আছে না ভাই। তো ওই হেডিং ট্যাগের ভিতরে আপনি কোনো টেক্সট লিখতে হবে না, সেই টেক্সটটা আমি এখানে লিখে দিলাম। আর টেক্সট বুঝতে যদি পারছি। আপনি ট্যাগের ভিতরে লিখতে চান তাহলে আপনাকে ইনার HTML লিখতে হবে না। এখন যদি আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কোনো ডাটা দিতে চাই তাহলে আমি কি লিখব, প্যারাগ্রাফ মানে ওই ভেরিয়েবল ডট ইনার HTML, এটার ভিতরে আমি কি দিব, কিছু টেক্সট লিখে দিব, সাম টেক্সট, এরকম কিছু আমি লিখে দিলাম। আগে কি করলাম, প্রথমে তৈরি করলাম, কি তৈরি করলাম, ট্যাগ তৈরি করলাম, সেই ট্যাগের ভিতরে ডাটাগুলো ঢুকাই দিলাম। বুঝা গেছে? আপনি যদি রিলোড দেন কিছু পাবেন না, কিন্তু রিলোড দিলে কিছু পাবেন না। হ্যাঁ, পরে আসতেছি কেমনে পাবেন। তো আমাদের কি করা হলো বলেন তো এখনো পর্যন্ত? আমরা কি করছি, ট্যাগ তৈরি করছি, সেই ট্যাগের ভিতরে ইনার HTML এ ডাটা ঢুকাই দিছি। এখন এই যে জিনিসগুলো তৈরি করলেন সেগুলো আসলে বসাবেন কোথায়? এগুলা কি এক একটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা কোথায় বসাবেন বলেন? এই এলিমেন্ট গুলা কোথায় বসাইতে হবে না? ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্ট তো পুরো জিনিসটাকে আমরা ডকুমেন্ট বলি। এখন এই যে জিনিসগুলো যেটা তৈরি করি, এই জিনিসগুলো কি আমরা এই টাইটেলে শো করার জন্য তৈরি করি না এখানে বডিতে শো করে তৈরি করি আমরা? বডিতে। তাহলে বডিতে আমাদেরকে বসাইতে হবে। বডিতে আমরা বসাবো কিভাবে? এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ডিভ লিখতে পারি, ডিভ নিতে পারি, একে আমরা একটা আইডি হিসেবে ধরতে পারি। আইডি নাম দিলাম হচ্ছে ডিআইভি, ডিভ বা কিছু একটা সামথিং একটা নাম দিলাম। এই জায়গাতে এটার ভিতরে আমাদের এই এলিমেন্টগুলো বসবে। তো এটার ভিতরে যদি আপনি বসাইতে চান তাহলে আগে এটাকে ধরতে হবে আপনাকে আগে। ফর এক্সাম্পল আপনার কাছে এরকম অনেক ডিভ আছে, অনেক কিছু আছে, অনেক জায়গায় জিনিস আছে, তো আপনি কোন জায়গায় কোন ঘরের মধ্যে বসাবেন সেটা আপনাকে বলে দিতে হবে না? হ্যাঁ ভাই, বলতে হবে। তো সেই জন্য আমি কি করলাম, তো কাউকে যদি ধরতে চান তাহলে আপনাকে আইডি ধরতে হবে না? হ্যাঁ। তো আমি এই ডিভটাকে আমি একটা আইডি দিলাম, নাম হচ্ছে ডিভ। আর কিছু দিছি আমি এখানে? আর কিছু দেই নাই। এখন আপনি এখনো রিলোড দেন, কিছু পাবেন? পাবেন না, কারণ এখানে ভিতরে তো আপনি বসান নাই। বসানোর জন্য কি করতে হবে, নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর লিখলেন আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি কেন দিচ্ছি আমরা, ধরবো, কাকে ধরবো, আমরা ওই যে একটা আইডি ধরছি ডিভ, ওকে ধরবো। ধরার পরে ওই ডিভের ভিতরে আমরা এই জিনিসগুলো বসাবো, এই জিনিসগুলো আমরা ওই ডিভের ভিতরে বসাবো। তাহলে আমার কি করতে, ডট দিতে হবে না? জি ভাইয়া, দিতে হবে। ডট দিলাম। এখন এটাকে বলা হয় অ্যাপেন্ড। অ্যাপেন্ড করা মানে হচ্ছে ওর মধ্যে ভিতরে প্রবেশ করানো, অ্যাপেন্ড করা। তো এই জন্য এখানে বলতে হবে যে অ্যাপেন্ড। এখন
এই যে জিনিসগুলোকে যেগুলোকে বসাবেন এরা কি হিসেবে বসবে? যদি এটাকে যদি আপনি ফাদার ধরেন তাহলে এই ভিতরে যেটা থাকবে চাইল্ড হবে না? এটাই জি মেইন ভাই। জিনিস না? এটা তো মেইন জিনিস তাই না? এগুলোর ভিতরে যারা থাকবে তারা বাচ্চা কাচ্চা। তো এই জন্য আমরা বলে দিতে পারি যে এ ডাবল পি অ্যাপেন্ড চাইল্ড বলে দিতে পারি। অ্যাপেন্ড চাইল্ড হিসেবে আপনি কাকে বলে দিবেন? ফার্স্ট ব্র্যাকেট দেন, দেওয়ার পরে আপনি অ্যাপেন্ড চাইল্ড হিসেবে বলে দিলেন যে এই ভেরিয়েবলটাকে, কোনটাকে? এই যে হেডিংটা, সেই হেডিংটাকে বলে দেন। আমি এখন রিলোড দিলাম। আচ্ছা, কোটেশন হবে কোটেশনটা হবে না, সরি, কোটেশন কেন দেবো? কারণ ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল হলে তো কোটেশন হবে না। আসছে কথা বলেন। জি আসছে। এখন যদি আমি এই ভেরিয়েবলটা দিলাম, যদি আমি এই ভেরিয়েবলটা দিতে চাই তাহলে সেম ভাবে দিতে হবে। শুধু এখানে এই ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দিলাম। কিছুই কি বোঝা যায় না, না? এখন বলেন কেউ যদি এই বডিতে ঢুকে কোনো কোড খোঁজে, কোনো কোড পাবে? বডিতে দেখবে শুধু একটা ডিপ দেওয়া আছে, ডিপের মধ্যে একটা আইডি দেওয়া আছে, কোনো কোড নাই, সবগুলা কোড জাভাস্ক্রিপ্ট থেকে লোড হচ্ছে। বোঝা যায় না, না? বুঝতে পারছি ভাই। সবগুলা কোড জাভাস্ক্রিপ্ট থেকে লোড হচ্ছে। ভাইয়া এইভাবে কি জাভাস্ক্রিপ্টের যেগুলো দেখেন, দেওয়া হয় আর কি, কোড হাইড করে যেভাবে? হ্যাঁ, একটা জিনিস দেখেন, আপনি যখন ইনস্পেক্ট করতেছেন তখন এখানে ডিপ লেখা আছে, ডিপের ভিতরে একটা h1 ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ লেখা আছে। কিন্তু আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন তো, এই ডিপের ভিতরে কি আপনি h1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ লিখছেন নিজে হাত দিয়ে? জি না ভাইয়া। হাত দিয়ে লেখান নাই। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? কি কি করা যায়, কি কি করা যায় না? কথা কন না করে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো আপনি এইরকম ভাবে অনেক কাজই আসলে করতে পারেন। বোঝা গেছে? এখন মনে করেন যে এসব কোনো কিছু থাকবে না, এখন তো এমনি এমনি ঘটনাটা ঘটতেছে, আপনি চাচ্ছেন যে না, এইরকম কোনো ঘটনা ঘটবে যতক্ষণ পর্যন্ত না আমি তাকে বলবো। তো এটার জন্য আপনি কি করতে পারেন? মনে করেন যে কোনো একটা বাটনে আগে ক্লিক করতে হবে, কোনো একটা বাটনে আগে একটা ক্লিক করতে হবে, তারপরে এই ঘটনাগুলো ঘটবে। সেটা আমরা করতে পারবো। সাপোজ আমি একটা হচ্ছে বাটন তৈরি করলাম, সাপোজ এখানে আমি একটা বাটন তৈরি করলাম যে CLIC, ক্লিক ফর ডিটেইলস, এরকম কিছু একটা বাটন তৈরি করলাম। এবং এই বাটনে আমি বললাম এই যে বাটনটা যেটা আছে, যে এই বাটনে ক্লিক করলে এই জিনিসগুলো দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। এই বাটনে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলা দেখাবে না। তাহলে এই বাটনটাকে ধরতে হবে না আমাকে। ধরলাম আইডি BTN দিলাম, যেটা আমরা ওই যে যোগ বিয়োগ যেটা করলাম ওইরকম ভাবে করতে পারবো না। যে আমি বাটনটাকে ধরলাম, তো তার জন্য কি করতে হবে? আমাকে একটা কোড লিখতে হবে, তো নাকি? যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরলাম BTN বাটন, এটাকে আমি কি করলাম? ধরলাম। ধরার পরে আমি যদি এখানে বলে দেই যে অন ক্লিক, যখনই কি করবে ওই বাটনের উপরে অন ক্লিক করবে, তখন কি হবে? ইকুয়াল একটা ফাংশন কল করব, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমি একটু অ্যালার্ট দিয়ে দেখি তো কোনো ঘটনা ঘটে কিনা। এখানে অ্যালার্ট দিয়ে আমি বললাম ওকে, যে ঘটনাটা ঘটে কি, বাটনে ক্লিক করলে কোনো ঘটনা ঘটে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। বাটনে ক্লিক করলাম, ওকে, তার মানে কাজ হচ্ছে। এখন এটার ভিতরে যদি আমি কি করতে চাই, যে এই জিনিসগুলো তৈরি করব, এই যে এই জিনিসগুলা তৈরি করব, সেটাকে আমি অ্যাপেন্ড করে দিব। এখন যদি আপনি রিলোড দেন, এখন কি এই জিনিসগুলো পাওয়ার কথা আছে? কথা বলেন না কেন? নাই নাই।
কখন আসবে? যখন আমি নাই ভাইয়া যখন আমি ক্লিক করব তখন এই বাটন জিনিসগুলো আসবে। যতবার আপনি ক্লিক করবেন তত কি হচ্ছে? রিপিট হচ্ছে, কল হচ্ছে। বোঝা গেছে? তো আপনি যদি বুঝে বুঝে জিনিসগুলো করেন তাহলে ব্যাপারটা ইজি। ধরতে পারলে আসলে কোনো কিছু কাজটা অসম্ভব বলতে কিছু নাই। এখন লজিক ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে। হয়তো সামনের দিন আমরা আরেকটু ভ্যালিডেশন বা আরেকটু এগোয়ে যাব, নাহলে আমরা সামনের দিন পিএসপি থেকে শুরু করবো, অথবা আমরা আরেকটু কিছু দেখবো আসলে। আমরা আরেকদিন হয়তো ইনশাল্লাহ এদিকে একটু ব্যয় করার চেষ্টা করবো, তারপর আমরা পিএসপি তে চলে যাবো। তো আমার মনে হয় আপনার ব্যাপারগুলো বুঝতে পারতেছেন। তো একটা জিনিস করেন, আপনারা একটু ক্যালকুলেটর একটা বানানোর চেষ্টা করেন। সেটা আপনাদের সামনের দিনের অ্যাসাইনমেন্ট, সামনের দিনে অনেক সময় পাচ্ছেন, একটা ক্যালকুলেটর তৈরি করবেন। নিজের মাথার ব্রেন খেটে তৈরি করবেন। এখন এই ক্যালকুলেটর বানাতে তো বেশিক্ষণ লাগবে না। তাহলে কিভাবে কি করবেন? একটা ক্যালকুলেটর বানাবেন, সেটা যদি একটু সৌন্দর্য হয় তাহলে ভালো লাগবে না আপনার? একটু বুটি স্টাফটা দিয়ে একটা কিছুটা ক্যালকুলেটরের মতো ডিজাইন করলেন, সেই ডিজাইনের মধ্যে আপনি যদি একটু ফাংশন টাংশন এরকম ওই এলিমেন্ট গুলো এইভাবে তৈরি করতে পারেন। দেখেন যে এলিমেন্ট গুলো যেটা আমি এই HTML কোড এখানে না লিখে আমি জাভাস্ক্রিপ্টে তৈরি করব, তৈরি করে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম একটা ক্যালকুলেটর পুরো একটা বানানোর চেষ্টা করেন। অ্যাজ ক্যালকুলেটর, প্রফেশনাল একটা ক্যালকুলেটর বানাবেন। এই অ্যাসাইনমেন্টটা নেন। যদি আপনি একটা ক্যালকুলেটর বানাইতে পারেন তাহলে আপনি নিজেকে কি করতে পারবেন? অন্যের সামনে বলতে পারবেন যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন। এখন এই ক্যালকুলেটর বানানোর জন্য তো আসলে গুগলে আপনি যদি হিট করেন যে হাউ টু মেক ক্যালকুলেটর ইন জাভাস্ক্রিপ্ট বা jQuery, হয়তো আর তারা আপনাকে একটা সোর্স কোড দিয়েই দিবে। এতে লাভ আপনার কি? লাভ আছে? আপনি নিজের মাথার ব্রেন খেটে আপনি কতটুকু করতে পারতেছেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট। আর আপনি যদি কোনোভাবে কষ্ট করে একটা ক্যালকুলেটর বানাতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমি এটা বিশ্বাস করি যেদিন আপনি জমা দিবেন কাজটা, তার পরের দিন থেকে আপনার ভিতরে একটা অন্য ফিল কাজ করবে। তো যদি আপনি ফিলটা নিতে চান তাহলে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নেন। যেহেতু আপনি জানেন জাভাস্ক্রিপ্ট একটা কঠিন জিনিস, আর যেহেতু আপনি প্রোগ্রামিং শিখতে আসছেন, আরেকটা চ্যালেঞ্জ নেন জাভাস্ক্রিপ্টের উপরে, যে আপনি একটা ক্যালকুলেটর বানাবেন, প্রফেশনাল একটা ক্যালকুলেটর বানাবেন। দেখলে যেন একটা ক্যালকুলেটর একটা ভাব চলে আসে। ডিজাইন করবেন সুন্দর করে, সেই ডিজাইনের উপরে ফাংশনগুলো কিভাবে কাজ করবে সেটা করতে পারেন। বাট সেটা আমি বললাম যে সেটা পুরোটাই নিজের ক্রিয়েটিভিটিতে করার চেষ্টা করেন। অন্যের কোড দেখে অথবা গুগলের সোর্স কোড দেখে করে আসলে জমা দিয়ে তেমন কোনো লাভ নেই। তেমন বলতে কোনো লাভ নেই, এখানে আপনার নিজেকে প্রুফ করতে হবে যে আপনি পারতেছেন কিনা। তো আমাকে দেখানোটা বড় ফ্যাক্ট না, আপনি নিজের উপর সেই কনফিডেন্সটা আনানোর জন্য আপনি নিজেকে চেষ্টা করেন। আমার মনে হয় আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে সেটা পারবেন। আর এটা পারলে আপনি সিভিতে জাভাস্ক্রিপ্ট এবং jQuery লিখতে পারবেন। এটা পারলে আর কিছু যতটুকু আমি যতটুকু দেখাইলাম জাভাস্ক্রিপ্টে, এই জিনিসগুলো যদি আপনি পারেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট হিসাবে নিজেকে বলতে হবে জাভাস্ক্রিপ্ট পারি। এতটুকু কেউ পারে না। অনেকের সিভিতে লেখা আছে জাভাস্ক্রিপ্ট পারে, এতটুকু পারে না। সো আপনার কাছে মনে হতে পারে এটা খুবই বেসিক জিনিস, বাট এখানে অনেক কিছু শেখানো হয়েছে যেটা আপনি অন্য কোর্সের মডিউল দেখবেন যে এত কিছু আসলে বলা হয় কিনা, বা এই বিষয়গুলো এত ভিতর থেকে ব্যাপারগুলো বলা হয় কিনা। আমি এখানে আপনাকে এমন একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি যে একদম লোয়ার কেস থেকে আপার কেস পর্যন্ত মোটামুটি আপনার হয়ে যাবে যদি আপনি ব্যাপারগুলো বোঝেন, ধরতে পারেন। মানে আপনি চাইলেই কিন্তু এখন স্টাডি করতে পারবেন। দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে দেখাইছিলাম যে এটা ডিজাইন কিভাবে কন্ট্রোল করা যায়। তার মানে আপনার মাথার মধ্যে কিন্তু আছে যে হ্যাঁ জাভাস্ক্রিপ্টের ডিজাইনও কন্ট্রোল করা যায়। আজকে আপনি দেখলেন যে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট আমরা এলিমেন্ট পর্যন্ত তৈরি করতে পারি। তো এটা তো আপনি জানেন। তো যদি জানেন যে এটা করা যায় তাহলে আপনি গুগল করে করতে পারবেন এবং স্টাডি করতে পারবেন। তো সেই জায়গাটা আমি চেষ্টা করেছি, আমি যতদূর পারছি আর কি। আমার হাতে যে সময়, সেই সবকিছু মিলে আমার তো হ্যান্ডেল করতে হবে, তাই না? তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আপনার এখন একটু যদি পরিশ্রম করেন তাহলে পারবেন। এখন যদি আপনি এই পরিশ্রম না করে এখন চিন্তা করেন যে আমার তো ফাউন্ডেশন থেকে আসলে ডেভেলপার বানায় দিল না, আমার লস হয়ে গেল, তাহলে এখন কি বলবো? এখানে তো আমার কিছু করার নাই, স্যারের কিছু করার নাই। কারণটা হচ্ছে আপনি নিজে একটু কোশ্চেন করে দেখেন যে আদৌ কি 3 মাসে এত কিছু সম্ভব? সম্ভব, সম্ভবই তো। আমি আপনাকে যতটুকু শিখাইছি, তো আপনি এই 2-3 দিন কি করবেন? এই 2-3 দিন আপনি কি করবেন? এই 2-3 দিন আপনি চেষ্টা করবেন না, প্র্যাকটিস করবেন না, বিষয়গুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন না?
করেন না 20 ঘন্টা পড়াশোনা 2 দিনে। সামনে ক্লাসে আস পর্যন্ত আপনি 20 ঘন্টা পড়াশোনা করেন। একটা ক্যালকুলেটর বানাবেন, জীবনের প্রথম 20 ঘন্টা সময় দিবেন না। আপনি মনে করছেন 2 ঘন্টা 3 ঘন্টা দিলে আপনি জাভাস্ক্রিপ্ট পেরে যাবেন। আপনি 20 ঘন্টা সময় দিয়ে আমার সাথে সামনে দেখা করেন। সামনের দিন আপনি বলবেন যে হ্যাঁ আমি 20 ঘন্টা পড়াশোনা করছি, তারপর আমি জাভাস্ক্রিপ্ট পারতেছি না, আমি কনফিডেন্স পাচ্ছি না। তখন আপনি বলেন, তারপর আমি শুনবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ব্যর্থ। আপনি জাভাস্ক্রিপ্টের মতো একটা জিনিস শিখবেন, টোটাল 20 ঘন্টা সময় ব্যয় করবেন না। আপনি সিভিতে লেখার সাহস করতেছেন জাভাস্ক্রিপ্ট পারেন, এটা হলো। আবার 20 ঘন্টা পড়াশোনা করেই সিভিতে আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, এটাও তো কম কথা না ভাই। আপনি জাভাস্ক্রিপ্টে বিভিন্ন কোশ্চেনে অ্যানসার ভাইভাতে দিতে পারবেন, এটা তো কম কথা না। তো এই জিনিসগুলো আমি তো আপনাকে ফোর্স করে আপনার কাছ থেকে 20 ঘন্টা পড়াশোনা আদায় করে নিতে পারবো না। আর 20 ঘন্টা যদি আপনি না পড়েন তো আমার তো কিছু দায় আসে না, কিন্তু আলটিমেটলি আপনি লুজার হবেন। আপনাকে আবার কোন একটা কোর্সে ভর্তি হইতে হবে, আবার আপনি 3 মাস সময় নষ্ট করবেন। বাট আপনি যদি এখনই একটু মনের মধ্যে তিক নিয়ে মনকে বিভিন্নভাবে মানে কনভিন্স করে যদি এই কয়টা দিনে 20 ঘন্টা শুধু জাভাস্ক্রিপ্টের উপর থাকে, তাহলে দেখবেন সামনের ক্লাসে আপনি বুকটা উঁচু করে এসে বলবেন যে হ্যাঁ আমি জাভাস্ক্রিপ্টে এখন কিছু পারি। অ্যাজ লাইক অ্যাজ আপনি এখন যেটা বলতেছেন যে ডিজাইন আপনাকে যেমন কিছুই দেওয়া হোক না কেন, হয়তো আপনার সময় লাগবে বাট আপনি করতে পারবেন। তেমনি আপনি 20 ঘন্টা পড়াশোনা করে সামনে ক্লাসে আসেন, আপনাকে যে কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজ দেওয়া হলে সেটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি সেটা করতে পারবো, বাট আমার সময় লাগবে। তো এই কনফিডেন্সটা তো কম না, এই কনফিডেন্সটা কম না। তো আপনারা একটু চেষ্টা করেন, একটু না আসলে 20 ঘন্টা অনেক সময়। আপনার কাছে এখন হয়তো মনে হতে পারে যে আমি আর 20 ঘন্টা কভার করব, বাট আপনি 2 ঘন্টা পরে আপনি টায়ার্ড হয়ে যাবেন, সবকিছু বাদ দিয়ে ঘুমায় পড়বেন। সেটাকে মনকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ যেহেতু 20 ঘন্টা, ঠিক আছে, অন্যভাবে হ্যান্ডেল করে এটা যদি পারেন তাহলে এর রেজাল্টটা আপনিই হয়তো ফিউচারে দেখতে পারবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। আমি আর কিছু বলতেছি না, বলে আসলে খুব বেশি লাভ হবে না, এটা বেশি বাকওয়াস কথা হয়ে যাবে। সো যা করা আপনাদের করতে হবে আসলে, আমি জাস্ট আপনাদেরকে একটা বললাম আর কি। তো এই হলো অবস্থা। তার সামনের দিনে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা ক্যালকুলেটর বানাচ্ছেন। আমি চাই আপনাদের নিজের মাথা থেকে বের করে ক্যালকুলেটর তৈরি করেন, অন্য কারো মাথার কোড না করে। হ্যাঁ, লজিক মাথার মধ্যে কি আছে সেগুলো বের করেন, করে তৈরি করেন, খাতায় আগে ড্র করেন, লজিক নিয়ে একটু খাতায় চিন্তা করেন, তারপরে কোডে কনভার্ট করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে।